আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। উদ্ভাস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার কর্তৃক আয়োজিত এইচএসসি ওয়ান শট সিরিজের বায়োলজি ফার্স্ট পেপার চ্যাপ্টার 3 কোষ রসায়নের এমসিকিউ অংশ নিয়ে আজকে তোমাদের সঙ্গে আছি আমি নূর মোহাম্মদ শাহেদ। পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। তোমরা অলরেডি জানো যে আমাদের এই ওয়ান শট সিরিজে কিন্তু আমরা এইচএসসি পরীক্ষাকে টার্গেট করে এই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কি কি এমসিকিউ এবং গুরুত্বপূর্ণ কি কি সৃজনশীল হতে পারে এগুলো ভিন্ন ভিন্ন সিরিজে আলোচনা করছি। তো অলরেডি আমরা এমসিকিউ নিয়ে যে কথাবার্তা শুরু করতে চাচ্ছি তার আগে কিন্তু সৃজনশীলের জন্য ভিডিও আপলোড করে দিয়েছি। তোমরা অনেকেই হয়তো সেগুলো দেখে নিয়েছো। এবার আসো আমরা এই কোষ রসায়ন অধ্যায়ের এমসিকিউ এইচএসসি পরীক্ষায় কোন কোন টপিক থেকে আসতে পারে বা কি কি ধরনের এমসিকিউ আসতে পারে এবং এর জন্য কোন কোন ধরনের ইনফরমেশনস গুলো তোমাকে আসলে বেশি গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে, বা যে কোনো ধরনের এমসিকিউ প্রশ্ন আসলে তোমার অ্যাপ্রোচটা কিরকম হবে, কোন ফরম্যাটে তুমি আসলে সঠিক উত্তর খুঁজে বের করবে, সেগুলো নিয়ে আলোচনা করা যাক। তো প্রথমেই চলো আমরা একটা এমসিকিউ দেখে নিই। কি বলেছে প্রশ্নে যে জীবকোষের প্রোটিন গঠনকারী অ্যামাইনো অ্যাসিড মোট কত? তো অপশনে আছে 30, 25, 20 এবং 15। তো আমরা কিন্তু জানি যে এখনো পর্যন্ত সকল উদ্ভিদ ও প্রাণী মিলিয়ে মোট 28 ধরনের অ্যামাইনো অ্যাসিড আবিষ্কার করা হয়েছে। কয় ধরনের? 28 প্রকার অ্যামাইনো অ্যাসিড আবিষ্কৃত হয়েছে। ঠিক আছে, 28 প্রকার অ্যামিনো অ্যাসিড। এই 28 প্রকার অ্যামিনো অ্যাসিড হচ্ছে মোট। এই মোট 28 প্রকার অ্যামিনো অ্যাসিডের মধ্যে মাত্র 20 প্রকার অ্যামিনো অ্যাসিড কিন্তু প্রোটিন তৈরি করে। 20 প্রকার অ্যামিনো অ্যাসিড হচ্ছে কি? প্রোটিন অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে, 20 প্রকার অ্যামিনো অ্যাসিড বা 20টি অ্যামিনো অ্যাসিডকে আমরা বলে থাকি প্রোটিন অ্যামিনো অ্যাসিড, কারণ এরা প্রোটিন তৈরির সাথে জড়িত। বাকিগুলা কিন্তু প্রোটিন তৈরি করে না। কাজেই প্রশ্নে আমাদের সঠিক উত্তর যেটা হবে, প্রশ্নে যেটা বলেছে যে জীবকোষের প্রোটিন গঠনকারী অ্যামাইনো অ্যাসিড মোট কতটি? সঠিক উত্তর হচ্ছে সি, 20টি। এবার আসো আমরা পরবর্তী প্রশ্নে যাই। কি বলেছে? কোনটি মনোস্যাকারাইড? আমরা জানি যে শর্করাকে আর্দ্র বিশ্লেষণ করলে আর কোনো ক্ষুদ্র শর্করা একক পাওয়া যায় না, তাকেই আমরা সরল শর্করা বা মনোস্যাকারাইড বলি। আর মনোস্যাকারাইড গুলাই সাধারণত গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হয়ে ডাইস্যাকারাইড বা অলিগোস্যাকারাইড বা পলিস্যাকারাইড এগুলো তৈরি করে। তো এখানে দেখতে পাচ্ছি রাইবোজ যেটা আছে, রাইবোজ এটা একটা মনোস্যাকারাইড, মল্টোজ যেটা আছে এটা ডাইস্যাকারাইড, সেলোবায়োজ এটা হচ্ছে কি বলতো, এটাও আরেকটা ডাইস্যাকারাইড, আর সুক্রোজ এটাও ডাইস্যাকারাইড। কাজে আমরা একবারে বলতে পারি এই তিনটা হচ্ছে ডাইস্যাকারাইড। এই তিনটা হচ্ছে ডাইস্যাকারাইড। ঠিক আছে, ডাইস্যাকারাইড একবারেই হবে শব্দটা, বাট রাইবোজ যেটা আছে সেটা হচ্ছে মনোস্যাকারাইড। ঠিক আছে, 5 কার্বন যুক্ত মনোস্যাকারাইড এটা। ওকে, এবার আসো সামনে যাই। কি বলেছে? গ্লুকোজ 6 ফসফেট আর ফ্রুক্টোজ 6 ফসফেট ইন্টার কনভার্সন হতে পারে এদের মধ্যে, যে উভমুখী তীর চিহ্ন আছে এখানে। আচ্ছা, আমরা কিন্তু জানি গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এদের আণবিক সংকেত কিন্তু একই, কিন্তু গাঠনিক সংকেত হচ্ছে ভিন্ন। কেন? কার্যকরী মূলকে পার্থক্য আছে। গ্লুকোজের 1 নম্বর কার্বনে মূল কার্যকরী মূলকটা হচ্ছে অ্যালডিহাইড মূলক এবং ফ্রুক্টোজের 2 নম্বর কার্বনের মূল কার্যকরী মূলকটা হচ্ছে কিটোন মূলক। তো এই যে কার্যকরী মূলকের পার্থক্যের কারণে যে সমানতা, আমরা কিন্তু সেটাকে কি বলে থাকি? কার্যকরী মূলক সমানতা, তাই না? তো গ্লুকোজ ও ফ্রুক্টোজ হচ্ছে পরস্পরের কার্যকরী মূলক সমাণু। তো এখানে যে যৌগটা আছে গ্লুকোজ 6 ফসফেট, এর অর্থ হচ্ছে গ্লুকোজের 6 নম্বর কার্বনে একটি ফসফেট গ্রুপ যুক্ত আছে, এবং যেটা হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট, এর অর্থ হচ্ছে ফ্রুক্টোজের 6 নম্বর কার্বনে একটি ফসফেট গ্রুপ যুক্ত আছে। তার মানে এরা কিন্তু মূলত একই আণবিক সংকেত সম্পন্ন যৌগ, বাট এদের গাঠনিক বিন্যাস বা গঠনটা হচ্ছে আলাদা। তো এক সমাণু থেকে আরেক সমাণুকে কনভার্ট করে দেয় যে এনজাইম, তার নাম হচ্ছে আইসোমারেজ এনজাইম। সমাণুর ইংরেজি আইসোমার, তাহলে এক সমাণুকে আরেক সমাণুতে পরিবর্তন করে দেয় আইসোমারেজ এনজাইম। তো এইটা যে বিক্রিয়া আছে গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট অথবা ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ 6 ফসফেট, এই ইন্টার কনভার্সনে হচ্ছে ফসফোগ্লুকো আইসোমারেজ এনজাইম কাজ করে। তো ফসফোগ্লুকো আইসোমারেজ, দ্যাট মিন্স ইটস এ আইসোমারেজ, ইটস অ্যান আইসোমারেজ এনজাইম। তাহলে সঠিক উত্তরটা কি হবে? বি হবে। সঠিক উত্তর কি হবে? বি হবে। আর প্রথমে যেটা আছে হাইড্রোলেজ, এটা হচ্ছে হাইড্রোলাইসিস বা আর্দ্র বিশ্লেষণ করে, ট্রান্সফারেজ হচ্ছে কোনো একটা এনজাইম ট্রান্সফার করে। আর যেটা লায়েজ বা সিনথেটেজ, এটা হচ্ছে কি জারণ বিজারণ অথবা এই যে ট্রান্সফারেজ এনজাইমের সাহায্য ছাড়াই অন্য প্রক্রিয়ায় বা ভিন্ন প্রক্রিয়ায় আয়নের একটা ফাংশনাল গ্রুপকে আরেকটা ফাংশনাল গ্রুপে কনভার্ট করে দেয়। ওকে, ফাইন। আসো সামনে যাই। তো দেখি পরবর্তী প্রশ্নে কি বলেছে। একটা উদ্দীপক আছে, তো বলেছে উদ্দীপকের যৌগটির নাম কি?
তো আমরা উদ্দীপকে একটু দেখি। ফার্স্টে হচ্ছে এখানে যেহেতু একটা অক্সিজেন ব্রিজ আছে অর্থাৎ গ্লাইকোসাইডিক বন্ধনী আছে এবং ২ টা হচ্ছে কার্বনের রিং দেখতে পাচ্ছি। ২ টা রিং যেহেতু এখানে আছে কাজেই আমরা ধরে নিচ্ছি এটা একটা ডাইস্যাকারাইড। তো এই ডাইস্যাকারাইডের গঠনে তাহলে ২ টা মনোস্যাকারাইড থাকবে। কোন মনোস্যাকারাইড আছে সেটা ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে। তো এখানে ফার্স্টেই দেখি এটা হচ্ছে এই যে অক্সিজেন ব্রিজ আছে। তো এটা হচ্ছে একটা মানে ষড়ভুজ আকৃতির গঠন, হেক্সাগোনাল শেপ, অর্থাৎ এটাকে আমরা বলি পাইরানোজ আকৃতির গঠন। রিং স্ট্রাকচারের ষড়ভুজ আকৃতির গঠনকে আমরা বলছি পাইরানোজ ধরনের গঠন। আর আমরা জানি পাইরানোজ ধরনের গঠনটা দেখা যায় গ্লুকোজের ক্ষেত্রে। দেখি ৬ টা কার্বন আছে কিনা। 1 2 3 4 5 6 ৬ টা কার্বন আছে, কাজে এটা কিন্তু গ্লুকোজ হবে। এখন রিং স্ট্রাকচার যেহেতু আছে তাই আমাকে দেখতে হবে এটা আলফা ডি গ্লুকোজ নাকি বিটা ডি গ্লুকোজ। তো ১ নম্বর কার্বন গ্লুকোজ যেহেতু, কাজেই আমাকে ফাংশনাল গ্রুপযুক্ত কার্বন বা কার্যকরী মূলকযুক্ত কার্বন হিসেবে চিন্তা করতে হবে ১ নম্বর কার্বনকে। আর এই ১ নম্বর কার্বনের হাইড্রক্সিল মূলকটা উপরে থাকলে বিটা সমাণু, নিচে থাকলে আলফা সমাণু। যেহেতু অক্সিজেন ব্রিজটা নিচের দিকে আছে কাজেই ধরে নিচ্ছি এই হাইড্রক্সিল মূলকটা কিন্তু নিচে ছিল, তাই না? হাইড্রক্সিল মূলক যেহেতু নিচে ছিল কাজে এই পাশের অংশটা হচ্ছে একটা আলফা ডি গ্লুকোজের অংশ। এখানেও দেখা যাচ্ছে ১ নম্বর কার্বনের হাইড্রক্সিল মূলকটা নিচে আছে, তার মানে এটাও কি আলফা ডি গ্লুকোজ, সেম জিনিসই আছে। দেখো 1 2 3 4 5 6 এটাও একটা আলফা ডি গ্লুকোজ। তাহলে একটা আলফা ডি গ্লুকোজের ১ নম্বর কার্বনের সাথে আরেকটা আলফা ডি গ্লুকোজের ৪ নম্বর কার্বন যুক্ত আছে, কাজেই এটাকে আমরা কি বলছি আলফা 1 4 গ্লাইকোসাইডিক বন্ধনী। কি বলছি আলফা 1 4 গ্লাইকোসাইডিক বন্ধন। তো আলফা 1 4 গ্লাইকোসাইডিক বন্ধন দেখা যায় কোন ডাইস্যাকারাইডে বলতো? আলফা 1 4 গ্লাইকোসাইডিক বন্ধন দেখা যায় হচ্ছে মলটোজ যেটা আছে মলটোজে। আর আরেকটা হচ্ছে বিটা 1 4 গ্লাইকোসাইডিক বন্ধন। বিটা 1 4 গ্লাইকোসাইডিক বন্ধন দেখা যায় সেলোবায়োজে। কোথায়? সেলোবায়োজে। ঠিক আছে? আর সুক্রোজ যেটা আছে সেখানে হচ্ছে আলফা 1 বিটা 2 গ্লাইকোসাইডিক বন্ধন। তাহলে সেলুলোজ এটা তো একটা পলিস্যাকারাইড, কাজে এটা উত্তর হবে না। সুক্রোজ হতে পারতো কিন্তু সেখানে একটা আলফা ডি গ্লুকোজ আর হচ্ছে বিটা ডি ফ্রুক্টোজ থাকে, বাট এখানে দুইটাই আলফা ডি গ্লুকোজ আছে তাই সুক্রোজও হবে না। এবার আসো মল্টোজ, যেটা সঠিক উত্তর অলরেডি আমরা পেয়ে গেলাম, এই যে আলফা 1 4 গ্লাইকোসাইডিক বন্ধন আর সেলোবায়োজে হচ্ছে বিটা 1 4 গ্লাইকোসাইডিক বন্ধন থাকে, কাজেই কারেক্ট আনসার হচ্ছে সি। এবার আসো সামনে যাই। তো দেখো পরবর্তী প্রশ্ন, সেম উদ্দীপক। তো এখন বলেছি উদ্দীপকের যৌগের ক্ষেত্রে নিচের কোন ইনফরমেশনস গুলো সঠিক। তো দেখি আমরা অলরেডি আইডেন্টিফাই করেছিলাম এটা হচ্ছে মল্টোজ, তাই না? ডাইস্যাকারাইড মাত্র আইডেন্টিফাই করে আসলাম আগের এমসিকিউটাতে যে এটা হচ্ছে মল্টোজ। তো এই মল্টোজ আলফা ডি গ্লুকোজ দ্বারা গঠিত, কথা সত্য। এরপর বলছে আংশিক বিজারণক্ষম, এটাও কিন্তু সত্য। ঠিক আছে, আমি একটু তোমাদের বইয়ে যে ডাইস্যাকারাইড গুলো আছে সেটার ক্ষেত্রে কোনটার বিজারণ ক্ষমতা কি সেটা নিয়ে যদি একটু বলি। ফার্স্টে তোমরা যেটা পড়ে আসো সেটা হচ্ছে সুক্রোজ। আচ্ছা, আরেকটা পড়ে আসো সেটা হচ্ছে কি সেলোবায়োজ। সেলোবায়োজ আর মাত্র যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে মল্টোজ। তো এর মধ্যে কার বিজারণ ক্ষমতা আসলে কি সেটা আমরা একটু দেখি। সুক্রোজ যেটা আছে, সুক্রোজ হচ্ছে অবিজারণক্ষম। ঠিক আছে, কারণ এটাতে মুক্ত অ্যালডিহাইড বা মুক্ত কিটোন গ্রুপ নেই। তো মনে রাখবো সুক্রোজ হচ্ছে অবিজারণক্ষম। এরপর আসি সেলোবায়োজ। সেলোবায়োজ যেটা আছে সেটা হচ্ছে আংশিক বিজারণক্ষম। আংশিক বিজারণক্ষম। এবং মল্টোজ যেটা আছে সেটা কিন্তু, সরি আমরা একটু উল্টা লিখে ফেলেছি, সেলোবায়োজ যেটা আছে সেটা হচ্ছে বিজারণক্ষম। সেলোবায়োজটা বিজারণক্ষম আর মল্টোজ হচ্ছে আংশিক বিজারণক্ষম। আংশিক বিজারণক্ষম। ঠিক আছে, তাহলে আমরা একটু মনে রাখবো সুক্রোজ এটা হচ্ছে একটা অবিজারণক্ষম শর্করা বা নন রিডিউসিং সুগার, যেটা হচ্ছে ম্যালটোজ বা মল্টোজ যেটাই বলো না কেন সেটা হচ্ছে পার্শিয়ালি রিডিউসিং বা আংশিক বিজারক শর্করা বা আংশিক বিজারণক্ষম। আর যেটা সেলোবায়োজ সেটা কিন্তু রিডিউসিং বা বিজারক শর্করা। ঠিক আছে, এরপর ৩ নম্বর পয়েন্টে যেটা বলা আছে সেটা হচ্ছে কি দেখি আমরা, যে বিটা 1 4 গ্লাইকোসাইডিক বন্ধন এখানে হয় হচ্ছে আলফা 1 4 গ্লাইকোসাইডিক বন্ধন। আমরা একটু আগেই সেটা দেখে আসছি, তাই না? আলফা 1 4 গ্লাইকোসাইডিক বন্ধন, তার মানে ৩ নম্বরটা সঠিক না, সঠিক হচ্ছে কোনটা? এ ১ এবং ২। এবার আসো চলো পরবর্তী প্রশ্নে যাই। কি বলেছে?
সবচেয়ে ক্ষুদ্রতর প্রোটিন কোনটি? সবচেয়ে ছোট প্রোটিন, ঠিক আছে? সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন কোনটা? অপশন আছে প্রোলামিন, হিস্টোন, প্রোটামিন আর হচ্ছে গ্লুটেলিন। আচ্ছা, তো সবচেয়ে ক্ষুদ্রতর প্রোটিন হচ্ছে আমাদের বলতো কি? একটা ছিল হচ্ছে হিমোগ্লোবিন, আর একটা ছিল টাইটিন, আর বইয়ে আলাদা করে সরাসরি বলা আছে যে সবচেয়ে ক্ষুদ্রতম প্রোটিন যেটা সেটা হচ্ছে প্রোটামিন। কোন প্রোটিন? প্রোটামিন। এবার আসো সামনে যাই। কোনটি ফসফোলিপিডের উদাহরণ? ফসফোলিপিড, ফসফোলিপিড, লিপিড প্লাস ফসফেট, তাকে আমরা কি বলি? ফসফোলিপিড। এক্সাম্পল ছিল তিনটা, তোমাদের বইয়ে সরাসরি বলা আছে লেসিথিন, সেফালিন আর হচ্ছে প্লাজমালোজেন। লেসিথিন, সেফালিন, প্লাজমালোজেন, এই তিনটা আমরা মনে রাখবো। এই তিনটা হচ্ছে কি? ফসফোলিপিড। ফসফোলিপিড, ঠিক আছে? এই তিনটা হচ্ছে কি? ফসফোলিপিড। লেসিথিন, সেফালিন, প্লাজমালোজেন। অপশনে কি আছে? প্রথমে আছে লেসিথিন, ঠিক আছে? তাহলে সঠিক উত্তর কি হবে? লেসিথিন। এবার আসো সামনে যাই। কোএনজাইম, কোএনজাইম কি বলেছে এটা সম্পর্কে? কোএনজাইম প্রোটিন নয়, ডায়ালাইসিস করা যায়, স্বতন্ত্রভাবে কাজ করতে পারে। কোনটা সঠিক? দেখো, এনজাইম আর কোএনজাইম দুটার পার্থক্য আমাকে বুঝতে হবে। যৌগিক এনজাইম যেটা ছিল, যৌগিক এনজাইমের যে নন প্রোটিন অংশ তাদেরকে আমরা বলি প্রস্থেটিক গ্রুপ। এই প্রস্থেটিক গ্রুপ যদি কোনো ধাতু হয় তাহলে সেই প্রস্থেটিক গ্রুপকে আমরা বলি হচ্ছে কোফ্যাক্টর, আর সেটা জৈব রাসায়নিক পদার্থ হলে আমরা বলি কোএনজাইম। তো এই কোএনজাইম কিন্তু এনজাইমের সাথে যুক্ত থাকে, কাজেই কোএনজাইম আলাদাভাবে কাজ করতে পারে না, ঠিক আছে? এবং সেটা কি নয়? প্রোটিন নয়। তাহলে আলাদাভাবে কাজ করতে পারে না যেহেতু, তার মানে স্বতন্ত্রভাবে কাজ করতে পারে, এই অপশনটা ভুল। এবং প্রোটিন নয় এই কথাটা ঠিক। তাহলে অটোমেটিক ভাবে আমাদের কি ঠিক হয়ে যাচ্ছে? ডায়ালাইসিস করা যেটা ঠিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, এনজাইমকে ডায়ালাইসিস করা যায় না, কিন্তু কোএনজাইমকে কি করা যায়? ডায়ালাইসিস করা যায়। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে এ। সঠিক উত্তর কি হবে? এ। এবার আসো সামনে যাই। নিচের কোনটি উদ্ভিদের সুগন্ধ সৃষ্টির জন্য দায়ী? টারপিনস যেটা আছে, ঠিক আছে? টারপিনস, টারপিনয়েড, এরা হচ্ছে সুগন্ধ সৃষ্টির জন্য দায়ী। তো সরাসরি মনে রাখবে সঠিক উত্তর হচ্ছে বি। সঠিক উত্তর কি? বি। এবার আসো নেক্সট কোশ্চেনে যাই। নিচের কোনটি উদ্ভিদের ভার বহন করে? উদ্ভিদের কাঠামো তৈরির সাথে জড়িত হচ্ছে সেলুলোজ। কারণ উদ্ভিদের যে ভিত্তি টিস্যু বা গ্রাউন্ড টিস্যু, তার অন্যতম মূল উপাদান হচ্ছে সেলুলোজ। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ক, মানে এ। পরবর্তী প্রশ্নে যাই। একটা উদ্দীপক কি বলেছে দেখি আমরা। একটি বিশেষ উপাদান প্রয়োগ করে ক্যান্সার কোষের বৃদ্ধিরহিতকরণ এবং হেপাটাইটিস বি এর চিকিৎসা করা হয়। ইন্টারফেরন, আমরা উদ্দীপক দেখেই বলে দিলাম। একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করে উক্ত উপাদানের বাণিজ্যিক উৎপাদন ছাড়াও মানব কল্যাণের প্রয়োগ সম্ভব হয়েছে, সেটা হচ্ছে জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং যেটাকে আমরা বলি। তো উদ্দীপকের উপাদানটির নাম কি? অলরেডি আমরা বলে দিয়েছি ইন্টারফেরন্স। সঠিক উত্তর হবে সি, ইন্টারফেরন্স। ওকে, এরপর কি বললো? উদ্দীপকের বিশেষ উপাদানটি ইন্টারফেরন। ইন্টারফেরন কি? একটা প্রোটিন। ইন্টারফেরন কি? একটা প্রোটিন, ঠিক আছে? ইন্টারফেরন এটা কেমন? এটা হচ্ছে একটা প্রোটিন ধর্মী পদার্থ মূলত, বা একটা প্রোটিন। তাহলে এখন আমাদেরকে প্রোটিন সম্পর্কে জানতে চেয়েছে। তো প্রোটিন কি তড়িৎধর্মী? হ্যাঁ, অবশ্যই প্রোটিন তড়িৎধর্মী। এবং প্রোটিন পানিতে একই সাথে দ্রবণীয়, ঠিক আছে? অদ্রবণীয় না, পিএইচ দ্বারা নিয়ন্ত্রিত। পিএইচ না, প্রোটিন হচ্ছে বাফার হিসেবে কাজ করে, বরং প্রোটিনই উল্টা পিএইচ রে ফিক্স করে রাখতে পারে, ঠিক আছে? আর তাপ প্রয়োগে অঙ্গারে পরিণত হয় না। শর্করা হচ্ছে তাপ প্রয়োগে অঙ্গারে পরিণত হয়। তো সঠিক উত্তর এ আমরা অলরেডি পেয়ে গিয়েছি। এবার আসি, নিচের কোনটি অধিকাংশ ক্ষেত্রে উদ্ভিদে ইরিথ্রোজ 4 ফসফেট হিসেবে বিরাজ করে? তোমাকে আগে জানতে হবে কোনটা উদ্ভিদে ইরিথ্রোজ 4 ফসফেট হিসেবে বিরাজ করে। 4 কার্বন যুক্ত যে মনোস্যাকারাইড আছে ইরিথ্রোজ, এই ইরিথ্রোজটাই হচ্ছে উদ্ভিদে ইরিথ্রোজ 4 ফসফেট হিসেবে কাজ করে। তো ইরিথ্রোজ হচ্ছে মূলত একটা টেট্রোজ। ইরিথ্রোজ হচ্ছে কি? মূলত একটা টেট্রোজ। আর আমরা জানি কার্বোহাইড্রেটের নরমালি সাধারণ সংকেত হচ্ছে CH2O ইন্টু N। যেহেতু টেট্রোজের ক্ষেত্রে N ইকুয়াল টু কত? 4। তাহলে এখানে যদি আমি টেট্রোজের সংকেতটা বের করতে চাই, কি লিখতে পারি? CH2O, এখানে দিয়ে দিলাম 4। কি লেখা যায়? C4H8O4। এটাই হচ্ছে কি? ইরিথ্রোজ, ঠিক আছে? টেট্রোজ, ইরিথ্রোজ। ইরিথ্রোজে মানে টেট্রোজের কমন যে সংকেত যেটা, তো এখন সেটা অ্যালডো
টেট্রোজও হতে পারে, কিটোটেট্রোজও হতে পারে। যেমন ইরিথ্রোজ এটা একটা অ্যালডোটেট্রোজ। তো আমাদের যেহেতু গাঠনিক সংকেতের আলাপ নেই, তো আমরা ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই। তো ইরিথ্রোজ, অ্যালডোটেট্রোজ এটা জেনে রাখো। তো সংকেতটা কি হবে? C4H8O4। তো দেখি কোনটা আছে অপশনে, এই যে বি নাম্বারটা, C4H8O4, এটাই হচ্ছে সঠিক উত্তর। এবার সামনে যাই। কি বলল? উদ্ভিদের সালোক সংশ্লেষণ একটি অপরিহার্য প্রক্রিয়া, কিন্তু ক্লোরোপ্লাস্টে প্রথমে যা তৈরি হয় তা সরাসরি গ্রহণ করতে পারে না। উদ্ভিদ তা আর কি সরাসরি গ্রহণ করতে পারে না। এখানে তৈরিকৃত প্রথম উপাদানটি পরবর্তীতে দুটি পৃথক খাদ্য উপাদানে পরিণত হয়। প্রথমে কোন উপাদানটি তৈরি হয়? তোমরাই বলো, সালোক সংশ্লেষণের প্রথমে কোন উপাদানটি তৈরি হয়? গ্লুকোজ তৈরি হয়। তাহলে দেখি অপশনে কি আছে? স্টার্চ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ। সঠিক উত্তর হবে বি, গ্লুকোজ। নেক্সট কি বলল? সেম উদ্দীপক যে সালোক সংশ্লেষণটি অপরিহার্য প্রক্রিয়া, কিন্তু ক্লোরোপ্লাস্টে প্রথমে যা তৈরি হয় উদ্ভিদ তা সরাসরি গ্রহণ করতে পারে না। অর্থাৎ গ্লুকোজকে উদ্ভিদ সরাসরি গ্রহণ করতে পারে না। এটা পরিবহনের জন্য সুক্রোজে পরিণত হয় এবং জমা থাকে কি হিসেবে? স্টার্চ হিসেবে। তো এখন দেখো বলেছে প্রথম উপাদানটি পরিবর্তিত হয়ে পরপর যে দুটো উপাদানে পরিণত হয় তাদের বৈশিষ্ট্য হচ্ছে, অর্থাৎ সুক্রোজ এবং কার কথা বলছে বলো তো? স্টার্চ, এদের কথা বলছে। সুক্রোজ এবং স্টার্চ, কার কার কথা বলা হইল? সুক্রোজ অ্যান্ড স্টার্চ, এদের কথা বলা হইল। আচ্ছা, সুক্রোজ হচ্ছে কি ছিল? সুক্রোজ হচ্ছে একটা ডাইস্যাকারাইড, এবং স্টার্চ হচ্ছে কি? একটা পলিস্যাকারাইড। তাহলে এখন আমাদের ডাইস্যাকারাইড এবং পলিস্যাকারাইডের চিন্তা মাথায় আনতে হবে। তো এখন কি বললো? এরা রিডিউসিং সুগার, সুক্রোজ বা স্টার্চ কেউই রিডিউসিং সুগার না। তাহলে প্রথম কথাই বাদ। এরা নন রিডিউসিং সুগার, ইয়েস। নন রিডিউসিং এর এক অংশ চর্বি ও আমিষে পরিণত হয়। ঠিক আছে, 2 এবং 3 এটাই হচ্ছে সঠিক উত্তর। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্নে যাই। জীবের দেহ গঠনে প্রোটিনের ভূমিকা অনস্বীকার্য, আবার দেহের বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া এনজাইম দ্বারা নিয়ন্ত্রিত। ফাইন। উদ্দীপকের অপরিহার্য গঠনটির বিশেষ উপাদান ব্লাড ক্যান্সার নিরাময়ে ব্যবহৃত হয়। নিচের কোনটি? তো কোনটা আর কি? ইন্টারফেরন। বিশেষ উপাদানটা ছিল প্রোটিন, তো কোনটা ব্লাড ক্যান্সার নিরাময়ে ইউজ হয়? ইন্টারফেরন। আসো সামনে যাই। কি বললো? দ্বিতীয় উপাদানটির বৈশিষ্ট্য হচ্ছে, দ্বিতীয় উপাদানটা কি? দ্বিতীয় উপাদান হচ্ছে এনজাইম। দ্বিতীয় উপাদানটা হচ্ছে এনজাইম, তার মানে এনজাইমের বৈশিষ্ট্য। তো এরা পানি, গ্লিসারল, লঘু অ্যালকোহলে দ্রবণীয়। ট্যানারির কাঁচা চামড়া থেকে লোম ছাড়ায় এটি কম তাপে নষ্ট হয়ে থাকে। প্রথম দুইটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, এটা পানিতেও দ্রবণীয় এনজাইম, গ্লিসারলেও দ্রবণীয়, লঘু অ্যালকোহলেও দ্রবণীয়। ফাইন। ট্যানারি, কাঁচা প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিড এরা উভয়ই পানি, গ্লিসারল এবং লঘু অ্যালকোহলে দ্রবণীয়। এবার আসো ট্যানারির কাঁচা চামড়া থেকে লোম ছাড়ায়। হ্যাঁ, ছাড়ায়। ঠিক আছে, এটা আমরা জানি প্রোটিয়েজ এনজাইম ব্যবহার করে। এছাড়া হচ্ছে এটি কম তাপে নষ্ট হয়ে থাকে না। এনজাইম বেশি তাপে নষ্ট হয়, বাট কম তাপে ভালো থাকে। ঠান্ডা তাপে মানে ঠান্ডা পড়লে কোনো ক্ষতি হয় না। এটা হচ্ছে ভুল। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2। এবার আসো সামনে যাই। ক চিত্রের উপাদানটির নাম কি? তো ফার্স্টে আমরা হচ্ছে ক চিত্রের দিকে তাকাই। এখানে নাম্বারিং করাই আছে 1 2 3 4 5 6, তার মানে এটা 6 কার্বন যুক্ত যেহেতু হেক্সোজ, এবং যেহেতু এটা প্রথম কথা 6 কার্বনের, তার মানে এটা হেক্সোজ। ঠিক আছে, 6 কার্বনের, এজন্য এটাকে আমরা কি বলছি? একটা হেক্সোজ বলছি। আচ্ছা, দ্বিতীয় কথা আমি যেটা দেখছি, এটা ষড়ভুজাকৃতির চাক্রিক গঠন, অর্থাৎ পাইরানোজ ধরনের স্ট্রাকচার। যেহেতু পাইরানোজ ধরনের স্ট্রাকচার, কাজেই আমরা এটাকে চিন্তা করছি হচ্ছে পাইরানোজ হওয়ার কারণে চিন্তা করলাম গ্লুকোজ। আচ্ছা, রিং স্ট্রাকচার যুক্ত গ্লুকোজ কেমন হতে পারে? হয় আলফা ডি গ্লুকোজ না বিটা ডি গ্লুকোজ। তাহলে আমাদের আলফা বিটা দেখার জন্য দেখতে হবে কার্যকরী মূলকযুক্ত কার্বন বা 1 নম্বর কার্বনের হাইড্রক্সিল মূলকটা কই আছে। 1 নম্বর কার্বনের হাইড্রক্সিল মূলকটা আছে নিচে, অর্থাৎ আলফা পজিশনে। কাজেই গ্লুকোজটা কেমন হবে? আলফা ডি গ্লুকোজ হবে। ফাইন, তাহলে ক চিত্রের উপাদানটির নাম কি? আলফা ডি গ্লুকোজ। ঠিক আছে, আনসারটা কি হবে? এ, আলফা ডি গ্লুকোজ। ফাইন। এবার আসো সামনে যাই। কি বলেছে? চিত্র দুটি যোগ করলে কি উপাদান গঠিত হবে? চিত্র দুইটা যোগ করলে কি উপাদান? আচ্ছা, খ নাম্বারটা দেখি। এ কত ছিল? আলফা ডি গ্লুকোজ। আলফা ডি গ্লুকোজ। খ নাম্বারটা কি সেটা একটু দেখি। এখানে হচ্ছে কার্বন আছে কি কি? 1 2 3 4 5 6। এটা আমার বুঝতে আর বাকি নাই, তারপরেও একটু বুঝিয়ে বলি তোমাদের বোঝার উদ্দেশ্যে। এখানে যেহেতু কার্বন আছে কয়টা? 6টা। দেখো 1, এই যে 6টা কার্বন আছে, কাজেই এটাও কিন্তু একটা হেক্সোজ, কিন্তু স্ট্রাকচারটা কেমন? রিংটা কিন্তু পঞ্চভুজ আকৃতির, অর্থাৎ ফিউরানোজ ধরনের গঠন, কাজে এটা একটা ফ্রুক্টোজ।
এখন আমাকে দেখতে হবে এটা আলফা ডি ফ্রুক্টোজ না বিটা ডি ফ্রুক্টোজ। কি আমি যদি নর্মালি নাম্বারিং থাকতো 1 নম্বরে, তাহলে 1 নম্বর কার্বন যদি এটা চিন্তা করতাম, 1 নম্বর কার্বন যদি এটা হতো, তাহলে দেখো এর হাইড্রক্সিল মূলকটা উপরে থাকার কথা ছিল। কিন্তু এখানে কোনো হাইড্রক্সিল মূলকই নাই। ঠিক আছে? কারণ এটা 1 নম্বর কার্বন না। 1 নম্বর কার্বন আছে এখানে। হাইড্রক্সিল মূলকটা নিচে আছে। কিন্তু এটাকে যদি আমি উল্টিয়ে এটার মতো করে ফেলি, তাহলে দেখা যাবে হাইড্রক্সিল মূলকটা কিন্তু ঠিকই উপরের পজিশনে যায়। এটাকে যদি আমি ঠিক এই পাশে 1 নম্বর কার্বন চিন্তা করতাম, 1 নম্বর কার্বনটাকে যদি এখানে রাখতাম, এটাকে 1 ধরতাম, তাহলে দেখো হাইড্রক্সিল মূলকটা উপরে উঠে যেত। কাজেই এটা কি হিসেবে কাজ করছে? বিটা ডি ফ্রুক্টোজ হিসেবে কাজ করবে। অর্থাৎ কাজ করার কিছু নেই, এটা অ্যাকচুয়ালি বিটা ডি ফ্রুক্টোজ। তাহলে আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি ফ্রুক্টোজ মিলে যে ডাইস্যাকারাইড তৈরি করে তার নাম হচ্ছে সুক্রোজ। তাহলে যোগ করলে কোন উপাদান গঠিত হবে? ডাইস্যাকারাইড সুক্রোজ গঠিত হবে। ঠিক আছে? আলফা ডি গ্লুকোজ বিটা ডি ফ্রুক্টোজ মিলে সুক্রোজ তৈরি হয়। ওকে ফাইন। এবার আসো সামনে যাই। উপাদানটি গঠনের সময় অর্থাৎ সুক্রোজ গঠনের সময় যে বৈশিষ্ট্যের সৃষ্টি হয় সেটা কি? এক অণু পানি তৈরি হবে। অবশ্যই এক অণু পানি তৈরি হবে। ঠিক আছে? এই যে আলফা 1 বিটা 2, এই যে এখান থেকে মিলে এক অণু পানি তৈরি হবে। সঠিক। গ্লাইকোসাইডিক বন্ধন অবশ্যই সঠিক। অক্সিজেন ব্রিজ বা গ্লাইকোসাইডিক বন্ধন। মনোস্যাকারাইড দ্বয়ের কিটোন এবং অ্যালডিহাইড বিনষ্ট হয়। হ্যাঁ, এটাও সঠিক। মুক্ত অ্যালডিহাইড আর মুক্ত কিটোন গ্রুপ আর থাকে না, এজন্য এটা নন রিডিউসিং হয়ে যায়। তাহলে সঠিক উত্তর হচ্ছে ডি। সঠিক উত্তর কোনটি? ডি। চলো নেক্সট কোশ্চেনে। গ্লুকোজের আলফা লিঙ্কে OH যুক্ত থাকে কোথায়? গ্লুকোজের আলফা লিঙ্কে, ঠিক আছে, ধরে নিও আমরা আলফা ডি গ্লুকোজের কথা বলছি। আলফা ডি গ্লুকোজ শর্তই হচ্ছে কার্যকরী মূলক যুক্ত কার্বন বা 1 নম্বর কার্বন যেটা আছে তার হাইড্রক্সিল মূলক নিচে নাকি উপরে? নিচে থাকলে আলফা, উপরে থাকলে বিটা। কয় নম্বর কার্বনের? 1 নম্বর কার্বনের। তাহলে 1 নম্বর কার্বন আছে হচ্ছে অপশন সি তে এবং অপশন এ তে। তাহলে 1 নম্বর কার্বন নিয়ে আমরা চিন্তা করব, যেহেতু গ্লুকোজের কথা বলেছে। এখন নিচে থাকলে আলফা, উপরে থাকলে বিটা। তো আলফার কথা যেহেতু বলেছে তাহলে আনসার হবে নিচে। তাহলে সঠিক উত্তর হচ্ছে সি। সঠিক উত্তর কি হবে? সি। ঠিক আছে? এবার আসো নেক্সট প্রশ্নে যাই। যুগ্ম প্রোটিনের অপ্রোটিন অংশ জৈব রাসায়নিক পদার্থ হলে তাকে কি বলে? আচ্ছা, আমি পুরো ব্যাপারটা একটু লিখে দেই তোমাদের, এখান থেকে ভালোই প্রশ্ন হয়। যুগ্ম প্রোটিন, এই যুগ্ম প্রোটিনের আরেক নামই হচ্ছে কি? যুগ্ম এনজাইম। যুগ্ম এনজাইম, যুগ্ম বানানটা আমরা একটু ঠিক করে নিই। যুগ্ম এনজাইম। ওকে, এটার দুইটা অংশ থাকে। একটা অংশ হচ্ছে প্রোটিন ধর্মী, একটা অংশ হচ্ছে প্রোটিন, আর একটা অংশ হচ্ছে নন প্রোটিন বা অপ্রোটিন। তাহলে আমরা এইভাবে লিখলাম, নন প্রোটিন অংশ আর হচ্ছে প্রোটিন অংশ। যেটা প্রোটিন অংশ সেটাকে বলা হয় অ্যাপো এনজাইম। অ্যাপো এনজাইম। যেটা নন প্রোটিন অংশ সেটাকে বলা হয় প্রস্থেটিক গ্রুপ। প্রস্থেটিক গ্রুপ। তো এবার আসো প্রস্থেটিক গ্রুপ নিয়ে। এই প্রস্থেটিক গ্রুপ আবার দুই ধরনের হতে পারে। হতে পারে ধাতু, হতে পারে কোনো জৈব পদার্থ। ঠিক আছে? প্রস্থেটিক গ্রুপটা যদি ধাতু হয় তাহলে সেটাকে আমরা বলি কোফ্যাক্টর। কি বলি? কোফ্যাক্টর। আর যদি জৈব পদার্থ হয় তাহলে আমরা বলি কো এনজাইম। কি বলি? কো এনজাইম। ঠিক আছে? এই হচ্ছে আমার কনসেপ্ট। এখন বলেছে যুগ্ম প্রোটিনের অপ্রোটিন অংশ। অপ্রোটিন অংশ মানে কি? প্রস্থেটিক গ্রুপ। এটা যদি কোনো জৈব রাসায়নিক পদার্থ হয়, এই যে জৈব পদার্থ বা জৈব রাসায়নিক পদার্থ একই, তাহলে তাকে আমরা কি বলবো? কোএনজাইম বলবো। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে সি। এবার আসো সামনে যাই। কি বলেছে? কোনটি গ্লুকোজের সাথে সমপরিমাণে যুক্ত হয়ে সুক্রোজ গঠিত হয়? গ্লুকোজের সাথে সমপরিমাণে ফ্রুক্টোজ যুক্ত হয়ে সুক্রোজ তৈরি হয়। তাহলে সঠিক উত্তর কি হবে? ফ্রুক্টোজ। আনসার হচ্ছে ডি, ফ্রুক্টোজ। সামনে যাই, কি বললো? কোলেস্টেরল কোন জাতীয় পদার্থ? স্টেরয়েড জাতীয় পদার্থ। অপশন কি আছে? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, ভিটামিন। তাহলে স্টেরয়েড মূলত কি? এক ধরনের উদ্ভূত লিপিড। তাহলে সঠিক উত্তর কি হবে? লিপিড। ওকে ফাইন। এবার দেখো, একটা জৈব রাসায়নিক পদার্থের ছবি আছে, এন সংখ্যক, তার মানে একটা পলিস্যাকারাইড।
প্রথম কথা হচ্ছে এটা কি হবে, একটা পলিস্যাকারাইড হবে। ছবিটা দেখে পলিস্যাকারাইড মনে হচ্ছে আমার। তো এখন তোমাদের প্রশ্ন হতে পারে কেন পলিস্যাকারাইড মনে হলো? দেখো এইখানে একটা মনোস্যাকারাইড আছে, এরপর একটা মনোস্যাকারাইডে ব্র্যাকেট দিয়ে যে এন লেখা আছে, মানে অসংখ্য আছে, তারপর আবার শেষ বোঝানোর জন্য আরেকটা মনোস্যাকারাইড আছে। যেহেতু অনেকগুলো মনোস্যাকারাইড এখানে আছে, এরা পরস্পরের সাথে অক্সিজেন ব্রিজ দ্বারা যুক্ত হয়েছে, কাজে এটা কি হবে, একটা পলিস্যাকারাইড হবে। আমি বুঝলাম। তাহলে আমি একটু অপশনের দিকে তাকাই, স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, কাইটিন সব পলিস্যাকারাইডের নামই এখানে আছে। ভালো কথা। এবার দেখো কি বলেছে, আমাদের দেখার দরকার কোনটা। আনসার হচ্ছে এটা আসলে কোনটা, এটা বোঝার জন্য আমাদেরকে আগে জানতে হবে স্টার্চের মনোমার কি, সেলুলোজের মনোমার কি, গ্লাইকোজেনের মনোমার কি। ঠিক আছে, কাইটিনের মনোমার আমাদের, কাইটিন, হেমিসেলুলোজ অত কিছু আমাদের না হলেও চলছে, এই তিনটা নিয়েই আমাদের বেশি প্রায়োরিটি। স্টার্চের মনোমার হচ্ছে আলফা ডি গ্লুকোজ। আমি যদি একটু লিখি, স্টার্চের মনোমার হচ্ছে আলফা ডি গ্লুকোজ। ঠিক আছে, সেলুলোজের মনোমার কি, বিটা ডি গ্লুকোজ। এবং গ্লাইকোজেনের মনোমার কি, আলফা ডি গ্লুকোজ। এখন উদ্দীপকটা আমি একটু দেখি, এটা আলফা ডি গ্লুকোজ আছে না বিটা ডি গ্লুকোজ আছে। আমি একটু নাম্বারিং গুলো যদি একটু করি, এটা 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। আচ্ছা, এখন দেখো 6টা কার্বন আছে। 1 নম্বর কার্বনে OH উপরে থাকার কারণেই উপরের কার্বনের সাথে উপরের দিকের সাথে বন্ধন তৈরি হয়েছে। তার মানে আমার বুঝতে আর বাকি রইল না যে এই জিনিসটা হচ্ছে মূলত, এই মনোস্যাকারাইডটা হচ্ছে মূলত একটা বিটা ডি গ্লুকোজ। এটা মূলত কি, বিটা ডি গ্লুকোজ। তাহলে এটাও কি, এখানে উপরে বন্ধন হয়েছে বিটা ডি গ্লুকোজ, এখানে যে উপরে OH আছে, বুঝতে বাকি নাই, বিটা ডি গ্লুকোজ। ঠিক আছে, তাহলে এরা হচ্ছে সবাই বিটা ডি গ্লুকোজের পলিমার। তাহলে বিটা ডি গ্লুকোজের পলিমার কোনটা, সেলুলোজ। তাহলে সঠিক উত্তর কি হবে, বি। ওকে ফাইন, চলো সামনে যাই। উক্ত বা উদ্দীপকের এই জৈব রাসায়নিক পদার্থটির ক্ষেত্রে কোন উক্তিটি সঠিক? অর্থাৎ সেলুলোজ এর ক্ষেত্রে কোন উক্তিটি সঠিক? সেলুলোজ কি আলফা 1,4 বন্ধন দিয়ে তৈরি? প্রশ্নই ওঠে না। কেবলমাত্র উদ্ভিদ দেহে পাওয়া যায়, উদ্ভিদ ও প্রাণী দেহে পাওয়া যায় পানিতে দ্রবণীয় ও বিজারক পদার্থ। না, এরা পানিতে দ্রবণীয়ও না, বিজারকও না। উদ্ভিদে প্রাণীতে দুই জায়গাতেই পাওয়া যায় না, এটা শুধুমাত্র উদ্ভিদেই পাওয়া যায়। উদ্ভিদের কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত, প্রাণীর ভেতরে কোনো সেলুলোজ নেই। সঠিক উত্তর হচ্ছে বি। এবার আসো সামনে যাই, দেখি চিত্রের সি এর এ উপাদান কোনটা। এটা হচ্ছে চিত্র সি এর এ উপাদান কি সেটা আমরা একটু দেখব। আচ্ছা, এটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত ক্ষারক, আর এটা হচ্ছে একটা রাইবোজ সুগার। এটা কি হবে, রাইবোজ সুগার। কেন, একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন, চারটা কার্বন, 5টা কার্বন। ঠিক আছে, তাহলে এটা রাইবোজ সুগার। এখন এ উপাদান যেটা আছে, তার মানে এ উপাদানটা হচ্ছে মূলত রাইবোজ শর্করা। রাইবোজ কিন্তু না, 2 নম্বর কার্বনে তো অক্সিজেন নাই, তাহলে এটা রাইবোজ না। এটাকে আমাদের বলতে হবে ডিঅক্সিরাইবোজ, কারণ 2 নম্বর কার্বনে কি নেই, হাইড্রোক্সিল মূলক নেই, একটা অক্সিজেন কম আছে। ওকে, তাহলে রাইবোজ সুগার এটা পানিতে বিশ্লেষিত হয় না, বিজারণ ক্ষমতা সম্পন্ন। আরএনএ এর গঠনগত একক নাকি একটা কিটোপেন্টোজ, কোন কথাটা সঠিক? আমি একটু বুঝিয়ে বলছি। এটা পানিতে বিশ্লেষিত হয় না কথাটা ভুল, সকল মনোস্যাকারাইড পানিতে দ্রবণীয়, মনে রাখতে হবে। রাইবোজ একটা মনোস্যাকারাইড, আর সকল মনোস্যাকারাইড পানিতে দ্রবণীয়। সকল, এটা ময়ের মতো মনে হচ্ছে, সকল মনোস্যাকারাইড পানিতে দ্রবণীয়। যেহেতু সকল মনোস্যাকারাইড পানিতে দ্রবণীয়, কাজে পানিতে বিশ্লেষিত হয় না, এই ইনফরমেশনটা কি না, সঠিক না। সকল মনোস্যাকারাইড বিজারণ ক্ষমতা সম্পন্ন। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, সকল মনোস্যাকারাইড বিজারণ ক্ষম। তার মানে বিজারণ ক্ষমতা সম্পন্ন, এই পয়েন্টটা সঠিক। আরএনএ এর গঠনগত একক, আরএনএ এর গঠনগত একক হচ্ছে রাইবোজ সুগার, আরএনএ এর গঠনগত একক হচ্ছে রাইবোজ। কিন্তু আমরা যেটা
আইডেন্টিফাই করেছি সেটা কিন্তু রাইবোজ না, সেটা কিন্তু ডিঅক্সিরাইবোজ। কাজেই এটাও কি না, কারেক্ট না। এটি একটি কিটোপেন্টোজ। দেখো রাইবোজ যেটা আছে, রাইবোজ হচ্ছে একটা অ্যালডোপেন্টোজ, ঠিক আছে। কিটোপেন্টোজ হচ্ছে কোনটা? কিটোপেন্টোজের পরিচয় যদি আমি দিতাম সেটা হচ্ছে রাইবুলোজ, রাইবুলোজ। কিন্তু আমরা কথা বলছি কি নিয়ে? রাইবোজ বা ডিঅক্সিরাইবোজ, এরা অ্যালডোপেন্টোজ, ঠিক আছে। তাহলে এটাও সঠিক না। তাহলে আমরা বুঝে গেলাম সঠিক উত্তর তাহলে কি হবে? সঠিক উত্তর তাহলে হবে হচ্ছে বি। বি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এবার আসো সামনে যাই। কি বলেছে এখানে? হচ্ছে আমরা একটা পঞ্চভুজ অর্থাৎ ফিউরানোস ধরনের গঠন দেখতে পাচ্ছি। কার্বন সংখ্যা দেখি 1, সরি এটা 1 নয়, এটা ধরে নিলাম 1, এটা 2, এটা 3, 4, 5, 6। তার মানে এটা একটা ফ্রুক্টোজ, বুঝতে বাকি নেই। তাহলে আমরা জেনে গেলাম প্রথমত উপাদানটা হচ্ছে ফ্রুক্টোজ, আইডেন্টিফাই করলাম। ওকে, গঠনটির নাম কি? ও, এটাই প্রশ্নে চেয়েছে। গঠনটির নাম হচ্ছে সি, ফ্রুক্টোজ, ঠিক আছে। কিভাবে বুঝলাম? দেখো এখানে 2 নম্বর 5 নম্বর কার্বন যুক্ত আছে, ফ্রুক্টোজের ক্ষেত্রে এটাই হয় রিং স্ট্রাকচারে। আর হচ্ছে এই যে 6 কার্বনের, তাহলে হেক্সোজ, ঠিক আছে হিসাব। আর এই যে ফিউরানোস ধরনের যেহেতু গঠন বা পঞ্চভুজ আকৃতির গঠন, এটাই মূলত কনফার্ম করেছে যে এটা ফ্রুক্টোজ, নট গ্লুকোজ। ওকে, এবার আসি এনজাইমের প্রকৃতি কিরূপ। এনজাইম, সকল এনজাইমই প্রোটিন, আর প্রোটিন সমূহ কলয়েড ধর্মী হয়। কাজেই এনজাইমের প্রকৃতি হচ্ছে কলয়েড জাতীয়। এবার আসো কি বলেছে, কোন প্রোটিন পানিতে অদ্রবণীয়? এখানে আছে কি কি আছে? গ্লুটেলিন, প্রোটামিন, অ্যালবুমিন, হিস্টোন, ঠিক আছে। এর মধ্যে হচ্ছে অ্যালবুমিন, গ্লোবিউলিন, তারপর আছে হচ্ছে তোমার কি গ্লুটেলিন। এই গ্লুটেলিন যেটা, এটা হচ্ছে পানিতে অদ্রবণীয়। একবারে লিখে দিচ্ছি, গ্লুটেলিন পানিতে অদ্রবণীয়। গ্লুটেলিন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর এই যে তোমার অ্যালবুমিন, হিস্টোন, প্রোটামিন, এরা সবাই পানিতে দ্রবণীয়। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। এবার আসো সামনে যাই। নিচের কোনটি উদ্ভিদে উৎপাদিত প্রথম যৌগ? শর্করা, গ্লুকোজ, ঠিক আছে। আনসার হচ্ছে সি। একটু বুঝিয়ে বলছি, উদ্ভিদের প্রথম উৎপাদিত যৌগ, এই ইনফরমেশনটা তাহলে এখানে একবারে লিখেই দিলাম, সেলুলোজ। আচ্ছা, এরপর আসো স্টার্চ। এটা হচ্ছে কি? উদ্ভিদের প্রধান সঞ্চিত শর্করা, ঠিক আছে। এটা হচ্ছে স্টার্চ। আর সেলুলোজ যেটা আছে সেটা হচ্ছে উদ্ভিদের প্রধান গাঠনিক শর্করা, ঠিক আছে। আর কাইটিনের কথা আমরা মনে রাখবো ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদান। এটা মোটামুটি সবাই জানে, হাই স্কুলের বাচ্চারাও জানে। ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদান, প্রধান উপাদান, ঠিক আছে। ওকে, চমৎকার। চলো এবার সামনে যাই। কি বলেছে আরেকটা উদ্দীপক? সেম, এখানে হেক্সোজ অর্থাৎ হেক্সাগোনাল শেপ আছে, পাইরানোজ ধরনের স্ট্রাকচার, তাহলে অবশ্যই গ্লুকোজ। এবং 1 নম্বর কার্বনের OH উপরে যেহেতু আছে, কাজে এটা একটা বিটা ডি গ্লুকোজ। এটা কি হবে? একটা বিটা ডি গ্লুকোজ হবে। তো এখন এই বিটা ডি গ্লুকোজের ক্ষেত্রে কি বলেছে? গ্লুকোজ পানিতে দ্রবণীয়, অবশ্যই পানিতে দ্রবণীয়। এটা একটা কিটোজ সুগার না, গ্লুকোজ হচ্ছে একটা অ্যালডোজ সুগার, এটা একটা রিডিউসিং সুগার। তাহলে সঠিক উত্তর কি হবে? সি। পরবর্তী প্রশ্নে কি বলেছে? সেম উদ্দীপক, আমরা মাত্র আইডেন্টিফাই করে আসলাম যে এটা হচ্ছে একটা বিটা ডি গ্লুকোজ। আচ্ছা, এখন প্রশ্নটা দেখি কি বললো, যে উদ্দীপকে প্রদর্শিত অণু দ্বারা গঠিত পলিস্যাকারাইড ব্যবহৃত হয় কিসে? তো উদ্দীপকে প্রদর্শিত অণু দ্বারা গঠিত পলিস্যাকারাইড অর্থাৎ বিটা ডি গ্লুকোজ দ্বারা গঠিত পলিস্যাকারাইডের নাম হবে হচ্ছে কি বলতো? সেলুলোজ, সেলুলোজ। এখন প্রশ্নটা দেখি, সেলুলোজ ব্যবহৃত হয় কিসে? সহজ হয়ে গেল প্রশ্নটা। সেলুলোজ ব্যবহৃত হয় কিসে? বস্ত্র শিল্পে, হ্যাঁ এটা বস্ত্র শিল্পের প্রধান কাঁচামাল। নাইট্রেট বিস্ফোরক হিসেবে, ঠিক আছে, একদম বইয়ের লাইন সরাসরি। এবং ফটোগ্রাফিতে, ঠিকই আছে। তিনটাই সঠিক উত্তর, অর্থাৎ কারেক্ট আনসার ইজ ডি। সঠিক উত্তর হবে ডি, ঠিক আছে। ওকে, আসো পরবর্তী প্রশ্নে যাই।
কোন প্রোটিনটি বার্লি থেকে পাওয়া যায়? ঠিক আছে, জব এবং বার্লি। জব বার্লির হচ্ছে হরডেইন, জব বার্লির হরডেইন, ঠিক আছে। গ্লিয়াডিন হচ্ছে গম এবং রাইয়ে পাওয়া যায়, ঠিক আছে। তোমরা এটা মনে রাখতে পারো একটা ট্রিক দিয়ে, আমি যেভাবে মনে রাখি সেটা হচ্ছে কি, আমি যেভাবে মনে রাখি সেটা হচ্ছে গড়াই গেল, এইভাবে মনে রাখি, ঠিক আছে। গড়াই গেল, গড়িয়ে গেল সেটা না বলে আমরা কি বলি, গড়াই গেল, ঠিক আছে। গড়ায় গেল এভাবে বলি, গড়ায় গেল। আমরা আঞ্চলিক ভাষায় কি বলি, গড়িয়ে গেল। শুদ্ধ করে বললে তো গড়িয়ে গেল, বাট যদি একটু লোকালাইজ টোনে বলি হয়ে যায় গড়ায় গেল। এভাবে মনে রাখতে পারি, গড়ায় গেল মানে কি, গম এবং রাই হচ্ছে গেল, গ্লিয়াডিন। এরপর হচ্ছে কি, জেইন, জেইন, জেইন হচ্ছে কিসে থাকে, ভুট্টাতে থাকে, ঠিক আছে। জেইন থাকবে হচ্ছে ভুট্টাতে। এটা কিভাবে মনে রাখি, ভুট্টার বৈজ্ঞানিক নাম হচ্ছে জিয়া মেইস, সম্ভবত জিয়া মেইস। আমার স্পেলিংটা এই মুহূর্তে মনে পড়তেছে না সঠিক। ভুট্টার বৈজ্ঞানিক নামের মধ্যে জিয়া আছে, ঠিক আছে। তো জিয়া দিয়ে মনে রাখি হচ্ছে জেইন, জিয়া দিয়ে মনে রাখি হচ্ছে জেইন। আচ্ছা, ওরাইজেনিন এটা কই থাকবে বলো তো? এটা হচ্ছে ধান বা চাল যাই বলো না কেন সেটাতে থাকবে, ধানে থাকবে। কারণ ধানের বৈজ্ঞানিক নাম কি, অরাইজা, সরি, অরাইজা স্যাটিভা, ঠিক আছে, অরাইজা স্যাটিভা, ঠিক আছে। তাহলে অরাইজা দিয়ে মনে রাখবো হচ্ছে অরাইজেনিন। তাহলে জব বার্লির হচ্ছে হরডিন, আর গম এবং রায়ের গ্লিয়াডিন, ভুট্টার জেইন, ধান অথবা চালের হচ্ছে অরাইজেনিন, ঠিক আছে। এই তো, তাহলে বার্লি থেকে পাওয়া যায়। সঠিক উত্তর কি হবে আমাদের? সঠিক উত্তর হবে হরডিন, ঠিক আছে। সঠিক উত্তর আমাদের হবে হচ্ছে হরডিন। ইটস দ্য কারেক্ট আনসার। ওকে, আসো সামনে যাই। কি বলেছে, মিস্টার জসিমের একটি আঙুরের বাগান আছে। আঙুর থেকে রস উৎপাদনের পর এটি ঘোলাটে দেখায়, ঘোলাটে ভাব কাটানোর জন্য পেকটিন এনজাইম ইউজ হয়, ঠিক আছে। নরমালি এই টাইপের প্রশ্নই আসে। এই যে রসকে স্বচ্ছ করার জন্য তিনি এক প্রকার বিশেষ জৈব রাসায়নিক পদার্থ ব্যবহার করেছেন। সেই জৈব রাসায়নিক পদার্থটার নাম হচ্ছে পেকটিন এনজাইম, ঠিক আছে। এটার নামটা কি হবে, পেকটিন এনজাইম। ট্রিপসিন হচ্ছে ছানির, চোখের ছানি পরিষ্কার করতে, ঠিক আছে, ছানি অপারেশনে, চোখের ছানি অপারেশনে ইউজ হয়। রেনিন যেটা আছে সেটা হচ্ছে তোমার চিজ অর্থাৎ পনির তৈরিতে, পনির তৈরিতে ব্যবহৃত হয়। আর যেটা জাইমেজ সেটা হচ্ছে অ্যালকোহল উৎপাদনে ব্যবহৃত হয়। ইস্ট থেকে পাওয়া যায় এবং অ্যালকোহল উৎপাদনে ব্যবহৃত হয়। এগুলো তোমাদের বই এনজাইমের কাজ টপিকের মধ্যে আছে। তাহলে সঠিক উত্তর কি হবে, এ হবে। ওকে, সামনে যাই। সেম উদ্দীপক, প্রশ্নে কি বলেছে, উক্ত জৈব রাসায়নিক পদার্থটির অর্থাৎ এনজাইমের বৈশিষ্ট্য হলো, এনজাইমের বৈশিষ্ট্য কি সেটা লিখতে বলেছে। দেখো বলেছে এনজাইম আর প্রোটিন একই জিনিস, সব এনজাইমই প্রোটিন, আর প্রোটিন মাত্রই কলয়েডধর্মী। তাহলে 1 নম্বর সঠিক, কলয়েডধর্মী। 2 নম্বর প্রোটিন দ্বারা গঠিত, বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে। ইয়েস, এনজাইম হচ্ছে জৈব প্রভাবক বা অর্গানিক ক্যাটালিস্ট, বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে। সঠিক উত্তর হচ্ছে 1, 2 ও 3 তিনটাই। তাহলে কারেক্ট আনসার ইজ ডি, ঠিক আছে। আসো পরবর্তী প্রশ্নে যাই। মানুষের রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা, এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন, বইয়ের মধ্যে সরাসরি আছে। 0.15 থেকে 1.20%, 0.15 থেকে 1.20%। কারেক্ট আনসার ইজ সি। আসো নেক্সট কোয়েশ্চেনে যাই। কি বলেছে, কোনটি ইক্ষু ও বিটের চিনি হিসেবে পরিচিত? চিনি, নরমাল চিনি হচ্ছে সুক্রোজ, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কি হবে, বি হবে। এগুলো একদম টিপিক্যাল জ্ঞানমূলক প্রশ্ন। ওকে, আচ্ছা, তারপরে আমরা একটু লিখে ফেলি। ইক্ষু ও বিটের চিনি হিসেবে পরিচিত হচ্ছে সুক্রোজ, ঠিক আছে। আর এটাকে বলা হয়, গ্লুকোজকে বলা হয় হচ্ছে আঙুরের চিনি, আঙুরের শর্করা বা আঙুরের চিনি বা গ্রেপ সুগার, গ্রেপ সুগার। আর ফ্রুক্টোজকে বলা হয়ে থাকে কি বলতো, ফ্রুক্টোজকে বলা হয়ে থাকে হচ্ছে ফলের চিনি, ফলের চিনি বা ফ্রুট সুগার, ঠিক আছে। আমরা এগুলো একটু মনে রাখবো। আসো সামনে যাই। কি বলেছে, তুলসী, পুদিনা এবং পাইন এই উদ্ভিদ থেকে কোন লিপিড পাওয়া যায়? তুলসী গাছ, পুদিনা গাছ, পাইন গাছ সবকিছুর থেকেই ঘ্রাণ আছে, সবকিছুর রসের মধ্যে একটা ঘ্রাণ আছে, আর ঘ্রাণ থাকলেই আমরা কি বুঝবো, টারপিনস। সঠিক উত্তর হবে এ। এবার আসো সামনে যাই।
ক্যারোটিনয়েড হলো স্টেরয়েড, টারপিনস, রাবার্স, ঠিক আছে, উদ্ভূত লিপিড, বিশেষ ধরনের লিপিড, ঠিক আছে। ক্যারোটিনয়েড হচ্ছে কি বলতো, লিপিড, ঠিক আছে। ওকে, এবার আসো সামনে যাই। কি বলেছে, গ্লাইকোসাইডিক বন্ধনে তৈরি হয় কি কি? দেখো, মনোস্যাকারাইড ব্যতীত বাকি সবকিছুর ভেতরে গ্লাইকোসাইডিক বন্ধন থাকে। কিরকম দেখো, মানে মনোস্যাকারাইড তৈরির জন্য গ্লাইকোসাইডিক বন্ধন লাগে না, কথাটা আমি একটু ঘুরিয়ে বলে ফেলেছি ভুলে। মনোস্যাকারাইড এইটা তৈরি হওয়ার জন্য গ্লাইকোসাইডিক বন্ধন লাগে না, তৈরি হওয়া লাগে না, কিন্তু মনোস্যাকারাইড গুলো একটা একটার সাথে যুক্ত হয় কোন বন্ধনের মাধ্যমে? গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে। দুই অণু মনোস্যাকারাইড পরস্পরের সাথে মিলে তৈরি করে ডাইস্যাকারাইড। 3 থেকে 10টা পর্যন্ত মনোস্যাকারাইড অণু পরস্পরের সাথে মিলে তৈরি করে কি? অলিগোস্যাকারাইড। আর 10 এর বেশি মনোস্যাকারাইড অণু পরস্পরের সাথে গ্লাইকোসাইডিক বন্ধনী বা অক্সিজেন ব্রিজের মাধ্যমে যুক্ত হয়ে তৈরি করে কি? পলিস্যাকারাইড। তাহলে গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে তৈরি হয় ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড, তিনটাই কারেক্ট। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ডি। ঠিক আছে, সঠিক উত্তর হবে ডি। আসো নেক্সট কোশ্চেনে আমরা একটু যাই। কি বলেছে, কার্বোহাইড্রেট এক ধরনের জৈব যৌগ বা উদ্ভিদের প্রধান গাঠনিক পদার্থ হিসেবে কাজ করে। কোন কার্বোহাইড্রেট উদ্ভিদের প্রধান গাঠনিক পদার্থ হিসেবে কাজ করে বলতো? সেলুলোজ। আচ্ছা, পদার্থটি স্বাদহীন এবং পানিতে অদ্রবণীয়, কোনো পুষ্টিগুণও নেই। আরো কনফার্ম করে দিল সেলুলোজ। উদ্দীপকে উল্লিখিত কার্বোহাইড্রেট জাতীয় পদার্থের নাম হচ্ছে সেলুলোজ। আচ্ছা, এবার আসো সামনে যাই। কি বলেছে, সেম উদ্দীপকে উল্লিখিত পদার্থটি ব্যবহার করা হয়, অর্থাৎ সেলুলোজের ব্যবহার জানতে চেয়েছে। সেলুলোজ ব্যবহার করা হয় কিসে? কাগজ শিল্পে, আসবাবপত্র তৈরিতে কাঠ ইউজ হয়, ঠিক আছে। মানুষের খাদ্য হিসেবে না, এটা মানুষের খাদ্য হিসেবে ইউজ হয় না। সেলুলোজ মানুষের খাদ্য হিসেবে আমরা কখনোই ব্যবহার করি না। সঠিক উত্তর হবে হচ্ছে এ। সঠিক উত্তর হবে এ। হ্যাঁ, আমরা যে খাবার খাই তার ভিতরে সেলুলোজ থাকে, কিন্তু আলাদা করে তো আমরা সেলুলোজকে খাদ্য হিসেবে ব্যবহার করি না। স্টার্চকে আমরা খাদ্য হিসেবে মেইনলি গ্রহণ করে থাকি, এটা মাথায় রাখতে হবে। যেমন আলু, গোল আলু, এগুলো, ভাত। এবার আসো কি বলেছে সামনে, ডিমের কুসুমে কোন ধরনের প্রোটিন থাকে? চমৎকার প্রশ্ন। ডিমের কুসুমে থাকা প্রোটিন, দেখো, গ্লোবিউলিন, অ্যালবুমিন, এই দুইটা প্রোটিনই ডিমে থাকে, কিন্তু যেটা গ্লোবিউলিন এটা থাকে হচ্ছে ডিমের সাদা অংশে। এটা থাকে কোথায়? ডিমের সাদা অংশে। আর অ্যালবুমিন যেটা আছে, একটু উল্টা বলে ফেললাম কথাটা। গ্লোবিউলিন থাকে হচ্ছে ডিমের কুসুমে। গ্লোবিউলিন থাকে কোথায়? ডিমের কুসুমে। আর অ্যালবুমিন থাকে হচ্ছে ডিমের সাদা অংশে। ঠিক আছে, মনে রাখবে, অ্যালবুমিন, গ্লোবিউলিন ডিমে আমরা দুইটাই পাবো। অ্যালবুমিন পাবো হচ্ছে ডিমের সাদা অংশে, যেটাকে আমরা বলে থাকি ওভালবুমিন। কি বলে থাকি? ওভালবুমিন। আর গ্লোবিউলিন যেটা থাকে ডিমের কুসুমে, সেটাকে আমরা বলি ওভোগ্লোবিউলিন। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর যদিও এ আমরা পেয়ে গিয়েছি, আমরা হচ্ছে সঠিক উত্তরটা একটু গ্রিন কালারে মার্ক করে দিলাম, আর বাকি ইনফরমেশনস গুলো আমি একটু দিয়ে দিই। যেমন গ্লুটেলিন, ঠিক আছে, গ্লুটেলিন এটা থাকবে কোথায় বলতো? এটা থাকবে হচ্ছে গম, ধান, এগুলাতে। যেমন গমে গ্লুটেলিন হিসেবে থাকে গ্লুটেনিন, ধানে থাকে অরাইজেনিন। আর প্রোলামিন, ঠিক আছে, প্রোলামিন সেটা হচ্ছে আলাদা প্রোটিন, বীজ, শস্যদানা, এগুলাতে পাওয়া যায় প্রোলামিন। ওকে, এবার আসো সামনে যাই। কি বলেছে, লিপিডের বৈশিষ্ট্য। চমৎকার। ইহা পানিতে দ্রবণীয় কিন্তু অ্যালকোহলে অদ্রবণীয়। ডাহা মিথ্যা কথা। ঠিক আছে, লিপিড কখনোই পানিতে দ্রবণীয় না, লিপিড পানিতে অদ্রবণীয়। প্রথম কথা বাদ, তাহলে অটোমেটিক্যালি কিন্তু আমার আনসার 2 ও 3 হয়ে যায়। অপশন দেখি বোঝা যাচ্ছে প্রথমটা হবে না, মানে বাকি দুটো হবে। তারপর একটু দেখি কি বলছে। আর্দ্র বিশ্লেষণে ইহা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল উৎপন্ন করে, কথা সত্য। ইহা পানি অপেক্ষা হালকা, ইহাও সত্য। তাহলে সঠিক উত্তর হচ্ছে সি। আচ্ছা, সামনে যাই। কি বলছে, যুগ্ম প্রোটিনের অপ্রোটিন অংশ ধাতব পদার্থ হলে তাকে কি বলে? কোফ্যাক্টর বলে। সঠিক উত্তর হবে এ। এটা নিয়ে অলরেডি আমরা আনসার করে আসছি, কারণ আমাদের আগের তখন একটা প্রশ্ন ছিল কোএনজাইম নিয়ে। এবার চলো সামনে যাই। ডিমের সাদা অংশে কোন ধরনের প্রোটিন থাকে? অবশ্যই এবার অ্যালবুমিন হবে আনসার। ডিমের সাদা অংশে কি থাকে? অ্যালবুমিন থাকে। আর এই প্রোটামিন হচ্ছে যে স্যামন মাছের শুক্রাণুতে সালমিন নামক প্রোটামিন জাতীয় প্রোটিন থাকে, সেটা আমরা জানি। গ্লোবিউলিন আগে পড়ে আসছো। হিস্টোন হচ্ছে কোথায় পাবো? নিউক্লিয়াসে পাবো। ওকে,
চলো সামনে যাই। বিজারক শর্করার উদাহরণ, যেই বিজারক শর্করা কারা, যাদের মুক্ত অ্যালডিহাইড বা মুক্ত কিটোন গ্রুপ থাকে। কি বললাম? যে শর্করায় মুক্ত অ্যালডিহাইড অথবা মুক্ত কিটোন গ্রুপ থাকে, কিটোন গ্রুপ থাকে বা উপস্থিত, তারাই বিজারক শর্করা বা রিডিউসিং সুগার বা রিডিউসিং সুগার, বিজারক শর্করা বা রিডিউসিং সুগার। তাহলে গ্লুকোজ, ফ্রুক্টোজ এরা হচ্ছে বিজারক শর্করা, বাট সুক্রোজ ইজ নট। তাহলে কারেক্ট আনসার ইজ সি। সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো সামনে যাই। কি বললো? মোহন পত্রিকার মাধ্যমে জানতে পারে চাল, গম, ভুট্টা, আলু ইত্যাদি খাদ্য পরিপাকে সরল উপাদানে বিভক্ত হয়, যা পরবর্তীতে দেহকোষে জারিত হয়ে দেহের প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। খুবই ভালো কথা। উদ্দীপকের খাদ্য উপাদান বিশ্লেষণ করলে ক্রমান্বয়ে যেসব পদার্থ পাওয়া যায় তা হলো ধান, মানে চাল, গম, ভুট্টা এসব কিছুর ভেতরে স্টার্চ আছে, কথা সত্য। স্টার্চ এরপরে পরিপাক হয়ে ভাঙলে সেটা হচ্ছে কিসে পরিণত হবে? এটা পরিণত হবে হচ্ছে ক্ষুদ্র ডেক্সট্রিনে, দেন পরিণত হবে হচ্ছে কিসে? মল্টোজে। তারপর হচ্ছে কি গ্লুকোজ। না, স্টার্চ ডিরেক্টলি ডেক্সট্রিনে পরিণত হবে না, স্টার্চ পরিণত হবে মল্টোজে, মল্টোজ হবে ডেক্সট্রিনে, ডেক্সট্রিন পরিণত হবে হচ্ছে গ্লুকোজে। ঠিক আছে? স্টার্চ পলিস্যাকারাইড থেকে হবে হচ্ছে কিসে? ডাইস্যাকারাইডে, ডাইস্যাকারাইড থেকে হচ্ছে তোমার আরেকটু ক্ষুদ্র মনোস্যাকারাইড, সেখান থেকে হচ্ছে একদম অত্যন্ত ক্ষুদ্র সরল শর্করা গ্লুকোজে পরিণত হয়ে যাবে। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আসো সামনে যাই। কি বলেছে? কোলেস্টেরল সম্পর্কিত সঠিক তথ্য কোনটি? খেয়াল করো, সঠিক তথ্যের কথা বলছে। রক্তে এলডিএল কম থাকা ক্ষতিকর? না, রক্তে এলডিএল কম থাকা ভালো, বেশি থাকাই বরং ক্ষতিকর। তাহলে এটা সঠিক তথ্য না। পুরুষ অপেক্ষা স্ত্রী লোকের রক্তে এলডিএল বেশি থাকে, কথা মিথ্যা। মেয়েদের ইস্ট্রোজেন বেশি থাকার কারণে এলডিএল কম থাকে, এইচডিএল বেশি থাকে। রক্তে উচ্চ কোলেস্টেরলের কারণে করোনারি থ্রম্বোসিস নামক হৃদরোগ হয়, এতে কোনো সন্দেহ নাই। এটি এক ধরনের যৌগিক লিপিড, এটি এক ধরনের উদ্ভূত লিপিড। ঠিক আছে? এটাও ভুল। এই হচ্ছে ব্যাপার। তাহলে সঠিক উত্তর হচ্ছে সি। এবার দেখি কি বলেছে। ধানের অরাইজেনিন কোন ধরনের প্রোটিন? এটা হচ্ছে যে গ্লুটেলিন জাতীয় প্রোটিন। ঠিক আছে? কি জাতীয় প্রোটিন? গ্লুটেলিন জাতীয় প্রোটিন। ধানের অরাইজেনিন, গমের গ্লুটেনিন, এরা সবাই গ্লুটেলিন জাতীয় প্রোটিন। ঠিক আছে? ওকে, এবার আসো সামনে যাই। গ্লাইকোসাইডিক বন্ধন দেখা যাবে কিসে? অবশ্যই কার্বোহাইড্রেটে। প্রোটিনে কি দেখা যাবে? প্রোটিনে দেখা যায় হচ্ছে পেপটাইড বন্ধন, পেপটাইড বন্ধন। এনজাইমেও দেখা যাবে কি? পেপটাইড বন্ধন। লিপিডে দেখা যায় কি? লিপিডে দেখা যায় কোন বন্ধন? এস্টার বন্ধন। ঠিক আছে? তাহলে গ্লাইকোসাইডিক বন্ধন দেখা যাবে কিসে? কার্বোহাইড্রেটে। হাইলাইট করে দিচ্ছি, সঠিক উত্তর তাহলে কি হবে? কার্বোহাইড্রেট। ঠিক আছে? ওকে, আসো সামনে যাই। কি বললো? নখে কোন ধরনের প্রোটিন থাকে? নখে থাকবে হচ্ছে, এর মধ্যে থাকবে স্ক্লেরোপ্রোটিন। কোনটা থাকবে? স্ক্লেরোপ্রোটিন। বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে? কারেক্ট আনসার ইজ বি, স্ক্লেরোপ্রোটিন থাকবে। ওকে, ডিরেক্ট জ্ঞানমূলক। এবার আসো, কি বলেছে? কোনটি উদ্ভূত লিপিড? ঠিক আছে, লিপিড যদি আমরা ব্রড হেডিং বলি, সরল লিপিড, যৌগিক লিপিড, উদ্ভূত বা ডিরাইভ লিপিড। তেল, চর্বি, মোম। ঠিক আছে, আমি একটু আলাদা করে দিই। তেল আর চর্বি এই দুইটা মিলে আমরা কি বলছি? স্নেহদ্রব্য বা ট্রাইগ্লিসারাইড। স্নেহদ্রব্য বা ট্রাইগ্লিসারাইড। আচ্ছা, এই মোম আর হচ্ছে স্নেহদ্রব্য, এই দুইটা মিলে আমরা কি বলছি? এই দুইটা মিলে আমরা বলছি হচ্ছে সরল লিপিড। এই দুটো মিলে আমরা বলছি সরল লিপিড। আর রাবার কি? উদ্ভূত লিপিড। উদ্ভূত লিপিড। তাহলে বলছে কোনটা উদ্ভূত লিপিড, তাহলে অবশ্যই সঠিক উত্তর কি হবে? অবশ্যই সঠিক উত্তর হবে হচ্ছে রাবার। রাবার ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো সামনে যাই।
প্রশ্ন কিন্তু মোটামুটি সবই সহজ, একটু বুঝলেই একটু টেকনিক্যালি পড়লেই কিন্তু পারা যাচ্ছে। দেখছো, জাস্ট আইডেন্টিফাই করতে হয় কিসের কথা বলেছে, এরপর সেই রিলেটেড ইনফরমেশন। ওকে, উদ্দীপকে রয়েছে, এখন উদ্দীপকটা দেখি উদ্দীপকে আসলে কি রয়েছে। এটা কি পাইরানোজ ধরনের স্ট্রাকচার, এটাও পাইরানোজ ধরনের স্ট্রাকচার, ঠিক আছে। তার মানে এটাও হেক্সোজ, এটাও গ্লুকোজ, এটাও গ্লুকোজ। বন্ধনটা দেখো, এখানকার 1 নম্বর কার্বনের OH-টা হচ্ছে উপরে আছে, এই জন্য যে উপর থেকে শুরু হয়েছে। এখানকার কার্বনের OH-টা কোথায় আছে, নিচে আছে। এরকম ক্রস একটা বন্ধন তৈরি হয়েছে মূলত। আচ্ছা, দেখে তো হচ্ছে কিসের মতো লাগতেছে, আমরা একটু দেখি। আলফা ডি গ্লুকোজ না বিটা ডি গ্লুকোজ, সেটা আমরা একটু দেখব। উপরে যেহেতু আছে OH, তাহলে এটা ধরে নিলাম আমরা হচ্ছে বিটা ডি গ্লুকোজ, ঠিক আছে। আচ্ছা, এখানকার 1 নম্বর কার্বনে কিরকম আছে সেটা বলে নাই। যদি সেম হয়, আমরা ধরে নিচ্ছি এইটাও হচ্ছে বিটা ডি, এটাও আমরা ধরে নিলাম বিটা ডি। আর এটা হচ্ছে 1 নম্বর হইলে এটা 2 নম্বর, 3 নম্বর, এটা 4 নম্বর। তাহলে বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি হলো, বিটা 1,4 বন্ধন। তাহলে উদ্দীপকে কি রয়েছে, উদ্দীপকে যা রয়েছে সেটা একটা ডাইস্যাকারাইড, কিন্তু সেটা অবশ্যই কি না, সেটা গ্লুকোজ না। আচ্ছা, এখানে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ আছে, এখানে কোনো বিজারণ ক্ষমতা আছে কিনা, অবশ্যই বিজারণ ক্ষমতা আছে, ঠিক আছে। তো এটা সুক্রোজ না, প্রথম কথা এটা সুক্রোজ না। সুক্রোজ যেহেতু না, তাহলে এটা কি হতে পারে, হয় হতে পারে কি মল্টোজ, অথবা হতে পারে কি সেলোবায়োজ। তো আমরা জানি সেলোবায়োজ যেটা, সেলোবায়োজে হচ্ছে বিটা ডি গ্লুকোজ থাকে, আর মল্টোজে হচ্ছে আলফা ডি গ্লুকোজ থাকে, ঠিক আছে। তাহলে এখানে বিটা ডি গ্লুকোজ যেহেতু আছে, কাজেই সেলোবায়োজ, আর সেলোবায়োজ হচ্ছে সম্পূর্ণ বিজারণক্ষম। তাহলে আনসার হচ্ছে 2 ও 3, সঠিক উত্তর হবে কি 2 ও 3। আমি একটু বুঝিয়ে বলছি। এখানে হচ্ছে ডাইস্যাকারাইড দেখতে পাচ্ছি, মানে আমরা আনসার ডায়াগনোসিস কেমন করে করব সেটা একটু বলি। গ্লাইকোসাইডিক বন্ধন আছে, সেটা দেখার কারণে আমরা বুঝলাম এটা ডাইস্যাকারাইড, গ্লুকোজ দিয়ে যেহেতু তৈরি, ভালো কথা। এখন গ্লুকোজ কোন গ্লুকোজ, এখানে আমরা বুঝতে পারলাম উপরে হচ্ছে OH ছিল, তার মানে এখানে হচ্ছে বিটা ডি গ্লুকোজ আছে। কি আছে, বিটা ডি গ্লুকোজ আছে। তাহলে বিটা ডি গ্লুকোজ মিলে যে ডাইস্যাকারাইড তৈরি করে, 2 অণু বিটা ডি গ্লুকোজ মিলে যে ডাইস্যাকারাইড তৈরি করে, সেটা বুঝতে আর বাকি থাকে না, সেটা কি হয়ে যায়, সেলোবায়োজ হয়ে যায়। ওকে, আলফা ডি হলে আমরা কি চিন্তা করতাম, আলফা ডি হলে মল্টোজ চিন্তা করতাম। ওকে, মল্টোজ হচ্ছে আংশিক বিজারণক্ষম, কিন্তু সেলোবায়োজ হচ্ছে সম্পূর্ণরূপেই বিজারণক্ষম, ঠিক আছে। যেহেতু এটা সম্পূর্ণরূপে বিজারণক্ষম, তাহলে যে কি কি আছে, গ্লাইকোসাইডিক লিঙ্কেজ আছে, বিজারণ ক্ষমতা আছে, সঠিক উত্তর হচ্ছে বি। ভেরি গুড, চলো সামনে যাই। কি বলেছে এবার, সেম প্রশ্ন। উদ্দীপক এর উপাদানটি মানে সেলোবায়োজ কোনটির গঠনে ভূমিকা রাখে, সেলোবায়োজ কোনটির গঠনে ভূমিকা রাখে। কোষ প্রাচীরে কি সেলোবায়োজ থাকবে, না। ক্লোরোপ্লাস্টে সেলোবায়োজ থাকবে, সেটা আমরা এখনো ভেবে দেখিনি। প্লাজমা মেমব্রেনে থাকবে কিনা সেটাও আমরা কনফার্ম যে না। গলজি বস্তুতে আছে কিনা। আচ্ছা, এখানে আনসারটা অবশ্যই হবে হচ্ছে বি, ক্লোরোপ্লাস্ট। এটা হচ্ছে সালোক সংশ্লেষণে অংশগ্রহণকারী অঙ্গাণুর গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, ঠিক আছে। কোষ প্রাচীরে থাকে সেলুলোজ, প্লাজমা মেমব্রেনে থাকে কি, প্লাজমা মেমব্রেনে হচ্ছে তোমার যে গ্লাইকোলিপিড, ফসফোলিপিড, ওগুলার চিন্তা করবে। গলজি বস্তুর মেমব্রেন টেমব্রেন সেগুলো না। আমাদের হিসাব গলজি বস্তুর ক্ষেত্রে ওই সেম জিনিস, প্লাজমা মেমব্রেনে যা থাকে গলজি বস্তুতেও তাই থাকে, কিন্তু আমাদের এখানে কি আছে, আমরা সেলোবায়োজ নিয়ে কথা বলছি। সেলোবায়োজ থাকবে হচ্ছে ফটোসিনথেটিক অঙ্গাণুর ভেতর, অর্থাৎ ক্লোরোপ্লাস্টে। চলো সামনে যাই। কি বলেছে, জীববিজ্ঞান ক্লাসের শিক্ষক উল্লেখ করলেন জীবদেহে এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ পাওয়া যায় যারা লক ও কি মডেল অনুসারে বিক্রিয়া করে। তালাচাবি মতবাদ, লক এন্ড কি মডেল অনুসারে বিক্রিয়া করে এনজাইম। এনজাইম নিচের কোন কাজে ইউজ হয়, ফলের রস প্রস্তুতিতে, ডিরেক্ট আমরা জানি, এটা তো অবশ্যই অ্যান্সার হবে। সেলুলোজ উৎপাদনে ব্যবহার হয় না, হরমোন তৈরিতেও এনজাইম ব্যবহার হয় না, সুক্রোজ উৎপাদনে ব্যবহার হয় না, বরং সুক্রোজকে ভাঙতে বা সেলুলোজকে ভাঙতে এনজাইম ইউজ হয়, উৎপাদনে ইউজ হয় না। তাহলে সঠিক উত্তর হবে এ। এবার কি বলেছে, জীববিজ্ঞান ক্লাসের শিক্ষক উল্লেখ করলেন জীববিজ্ঞানে, আচ্ছা আবারও সেম উদ্দীপক অর্থাৎ এনজাইম। এখন বলেছে এনজাইম কেমন, কলয়েড প্রকৃতির, কারণ এনজাইম এক ধরনের প্রোটিন, বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে, ঠিক আছে। বিক্রিয়ার হারকে মন্থর করে না, বিক্রিয়ার হারকে সে আরো বাড়িয়ে দেয়। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে 1 ও 2। তাহলে কারেক্ট আনসার ইজ এ, কারেক্ট আনসার ইজ এ। আসো নেক্সট কোয়েশ্চেন, কি বললো, নিচের কোনটি অবিজারক শর্করা, সুক্রোজ বা যে কোনো পলিস্যাকারাইডের কথা চিন্তা করব, ঠিক আছে। তাহলে এখানে সুক্রোজের কথা আছে, তাহলে আমাদের আর টেনশন করা লাগবে না। আর এই তিনটা হচ্ছে, এই তিনটা কি বিজারক, এই তিনটা হচ্ছে বিজারক, বাট যেটা সুক্রোজ সেটা হচ্ছে অবিজারক। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি বলতো, ঘ। দেখি এরপর কি বলেছে, নিচের কোনটি পেশির কাজে শক্তি যোগায়, পেশি কার আছে, প্রাণীর আছে। তাহলে প্রাণীকে
শক্তি যোগাবে প্রাণীর সঞ্চিত শর্করা, সেটাকে গ্লাইকোজেন। দেখি অপশনে আছে কিনা গ্লাইকোজেন, ইয়েস আছে, সি, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি বললো, নিচের কোনটি লিপিড পরিপাককারী এনজাইম? লাইপেজ, লিপিড পরিপাক করবে লাইপেজ। ইনভার্টেজ তো তোমার ওই ইনভার্ট চিনি টিনিকে ভাঙবে, সেলুলোজকে পরিপাক করার জন্য সেলুলেজ এনজাইম লাগে, সেলুলোজ তো একটা শর্করা, লাইপেজ এনজাইম লিপিডকে পরিপাক করে। আর সুক্রোজ তো নিজেই চিনি, ওকে ভাঙার জন্য আর আলাদা একটা এনজাইম লাগে সুক্রেজ, ঠিক আছে? তাহলে আনসার হবে অবশ্যই সি। কি বলেছে এরপর, পেপটাইড বন্ধনী কোন যোগে দেখা যায়? আমিষে দেখা যায়, প্রোটিনে, সি ইজ দ্য কারেক্ট আনসার। লিপিডে কি থাকে, কার্বোহাইড্রেটে কি থাকে, আমরা অলরেডি বলেছি। এবার আসো, হিমোগ্লোবিন হচ্ছে কেমন প্রোটিন? হিমোগ্লোবিন যুগ্ম প্রোটিন কিনা, ফসফোলিপিড কিনা, এনজাইম কিনা, কোলেস্টেরল কিনা? গ্লোবিন হচ্ছে প্রোটিন, প্রোটিনের সাথে কি আছে, হিম গ্রুপ আছে, তাহলে অবশ্যই এটা কি হবে, যুগ্ম প্রোটিন হবে। ফাইন, চলো সামনে যাই। কোন বিজ্ঞানী তালাচাবি মতবাদ প্রকাশ করেছেন? সেটা হচ্ছে এমিল ফিশার। তালাচাবি মতবাদ হচ্ছে এমিল ফিশার, তালাচাবি মতবাদ দিয়েছেন বিজ্ঞানী এমিল ফিশার। আর ডি কশল্যান্ড উনি দিয়েছেন কোন মতবাদ? উনি দিয়েছেন হচ্ছে ইনডিউসড ফিট মতবাদ, ঠিক আছে, ইনডিউসড ফিট মতবাদ, ঠিক আছে, মনে থাকবে কথাগুলো। তো সঠিক উত্তর হবে এ। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাই। কিছু মিষ্টি বিবর্জিত কার্বোহাইড্রেট আছে যা মানুষের পুষ্টি হিসেবে ব্যবহৃত হয় না। সেলুলোজ অবশ্যই, কিন্তু গবাদি পশুর পুষ্টি হিসেবে এবং শিল্পজাত দ্রব্য হিসেবে ব্যবহৃত হয়। তাহলে আনসার অলরেডি বলে দিয়েছি, কি হবে, হবে হচ্ছে সেলুলোজ। ওকে, এবার আসো, কি বললো, সেলুলোজের ব্যবহার কি, উদ্দীপকে উল্লেখিত কার্বোহাইড্রেটটি, অর্থাৎ উদ্দীপকে উল্লেখিত কার্বোহাইড্রেট কি বলেছি, সেলুলোজ, সেলুলোজ। আচ্ছা, এখন বললো সেলুলোজ উদ্ভিদের প্রধান গাঠনিক উপাদান, কথা সত্য, কোষ ঝিল্লি গঠনে অংশ নেয় না, বিজারণ ক্ষমতাবিহীন। তাহলে সঠিক উত্তর হবে 1 এবং 3, এটা হচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে। ওকে, সামনে যাই। কি বলেছে, মানুষের চোখের ছানি অপারেশনে চোখের লেন্সে যে এনজাইমটা ব্যবহৃত হয় সেই এনজাইমের নাম ট্রিপসিন। তাহলে আনসার কি হবে, আনসার হচ্ছে ডি, সরাসরি জ্ঞানমূলক প্রশ্ন। পেকটিন হচ্ছে কি, ফলের রসকে স্বচ্ছ করতে, ঘোলাটে ভাব দূরীকরণে ব্যবহৃত হয়, ঠিক আছে। পেপসিন হচ্ছে তোমার যে দুগ্ধ আমিষ কেসিনকে প্যারাকেসিনে পরিণত করে। জাইমেজ এনজাইম হচ্ছে ইস্ট থেকে পাওয়া যায়, সেটা হচ্ছে অ্যালকোহল প্রস্তুতিতে ইউজ হয়। আর ট্রিপসিনের কাজ প্রশ্নে বলা আছে। চলো সামনে যাই। মোম এক প্রকার হচ্ছে লিপিড, ঠিক আছে, মোম হচ্ছে এক প্রকার লিপিড, ঠিক আছে। আরো মনে রাখতে হবে, মোমে হচ্ছে ট্রাইহাইড্রিক অ্যালকোহলের পরিবর্তে মনোহাইড্রিক অ্যালকোহল থাকে। ওকে, এবার আসো কি বলছে, পরিবার পরিকল্পনার এক সেমিনারে ডাক্তার বললেন শিশুদের শারীরিক বৃদ্ধির জন্য ভাত, রুটি, ডিম, মাছ ও মাংস জাতীয় খাদ্য একান্ত প্রয়োজন। আচ্ছা, সেটা আমরা ডাক্তার না বললেও মোটামুটি সবাই জানি। আচ্ছা, রুটি কোন জাতীয় খাদ্য? এই ধরনের প্রশ্ন আসলে পরীক্ষায় পাওয়া ড্রিম, ঠিক আছে। রুটি কোন জাতীয় খাবার, এখানে ডিরেক্ট মানে তোমাকে মার্ক দেওয়ার জন্য এই প্রশ্নটা করা হয়েছে। আনসার হচ্ছে কি, শর্করা। আচ্ছা, আসো সামনে যাই। তো মাছ ও মাংস জাতীয় খাদ্য, মাছ ও মাংস জাতীয় খাদ্য হচ্ছে মূলত কি, প্রোটিন, ঠিক আছে, সেম উদ্দীপক, হ্যাঁ, এই জন্য আর পড়লাম না, প্রোটিন। তো প্রোটিন কি কোষ ঝিল্লি গঠন করে? হ্যাঁ অবশ্যই, প্রোটিন কোষ ঝিল্লি গঠনের ভূমিকা রাখে। অ্যাসিড প্রয়োগে তঞ্চিত হয়, হ্যাঁ, সে অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, ক্ষারের সাথেও সে বিক্রিয়া করে। অ্যামিনো অ্যাসিড দ্বারা গঠিত, কথা সত্য। প্রোটিন ভাঙিলে তুমি শুধু অ্যামিনো অ্যাসিডই পাইবা যদি উহা সরল প্রোটিন হয়। তাহলে 1, 2 ও 3 তিনটাই কারেক্ট, সঠিক উত্তর হচ্ছে ডি। ওকে, সামনে যাই। কোনটি এনজাইমের কার্যকারিতা বাড়িয়ে দেয়? অপশন আছে সিলভার, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, কপার, ঠিক আছে। ম্যাজিক ম্যান আছো নি, কি বললাম কথাটা, ম্যাজিক ম্যান আছো নি, এটা প্রশ্ন করলাম, ম্যাজিক ম্যান আছো নি, ঠিক আছে। তো ম্যাজিক দিয়ে আমরা মনে রাখবো কি, ম্যাজিক দিয়ে মনে রাখবো হচ্ছে ম্যাগনেসিয়াম আয়ন, ম্যান দিয়ে মনে রাখবো ম্যাঙ্গানিজ আয়ন, ঠিক আছে, ম্যাঙ্গানিজ 2+ সম্ভবত, ইয়েস 2+। আছো, এ ছোট হাতের বাদ দাও, ছো, সিএইচও বাদ দাও, সিও কোবাল্ট, ঠিক আছে। আর নি ফর মনে রাখো নিকেল, তাহলে ম্যাঙ্গানিজ, কোবাল্ট, নিকেল, এরা হচ্ছে কি, এই আয়নগুলা হচ্ছে কি বলতো, এরা হচ্ছে
এরা হচ্ছে কি করে জানো? এরা কি করে? এরা হচ্ছে এনজাইমের কার্যকারিতা বাড়ায়। এরা কি করে? এনজাইমের কার্যকারিতা বাড়ায়। আর হচ্ছে কুজিং আর হচ্ছে কুজিংকু, ঠিক আছে, যাই হোক সেটা আমরা আজিংকু, কুজিংকু না, আজিংকু, একটু মুছে নতুন করে লিখি, বাড়ায়। আর যেটা হচ্ছে জিং কু, এরা হচ্ছে এনজাইমের কার্যকারিতা কমায়। এরা কি করে? জিঙ্কু, ঠিক আছে, সিলভার জিঙ্কু, জিঙ্কু, এরা হচ্ছে এনজাইমের কার্যকারিতা কমায়। এরা কি করে? এনজাইমের কার্যকারিতা কমায়। মনে থাকবে, জিঙ্কু এনজাইমের কার্যকারিতা কমায়, মানে আজি জিঙ্কু, সিলভার জিঙ্ক কপার এনজাইমের কার্যকারিতা কমায়। আর হচ্ছে ম্যাজিক ম্যান আছনি, ম্যাজিক মানে হচ্ছে ম্যাঙ্গানিজ, মানে সরি ম্যাগনেসিয়াম, ম্যান হচ্ছে ম্যাঙ্গানিজ, আছর দিয়ে সিও দিয়ে মনে রাখবা কোবাল্ট, নিতে নিকেল, এরা এনজাইমের কার্যকারিতা বাড়ায়। প্রশ্নে বলছে কারা এনজাইমের কার্যক্ষমতা বাড়িয়ে দেয়? তাহলে জিঙ্কু, এরা কমাবে, তাহলে বাড়াবে কে? বাড়াবে হচ্ছে ম্যাঙ্গানিজ। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। ওকে, চলো সামনে যাই। কি বলেছে? কোনটিতে কিটোন গ্রুপ থাকে? কিটোজ শর্করা কোনটা? ওকে ফাইন, ফ্রুক্টোজ হচ্ছে একটা কিটোজ শর্করা, আর এখানে যারা আছে এরা সবাই হচ্ছে অ্যালডোজ শর্করা, ঠিক আছে, অর্থাৎ এদের ভিতরে কি আছে? অ্যালডিহাইড গ্রুপ আছে। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অবশ্যই হবে ফ্রুক্টোজ, ঠিক আছে, এই ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন আমরা একটু যাই। দেখো বলেছে নিচের চিত্রটি লক্ষ্য করো এবং পরবর্তী প্রশ্নের উত্তর দাও। চিত্রটা আমরা একটু দেখি, কার্বন কয়টা আছে? আচ্ছা, 1 2 3 4 5 6, 6 কার্বনের যেহেতু, তাহলে আমরা আগে লিখে নিলাম হেক্সোজ, আইডেন্টিফাই করে নিলাম। ওকে, হেক্সোজ। আচ্ছা, এটা কেমন স্ট্রাকচার? পাইরানো স্ট্রাকচার, তাই আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে গ্লুকোজ। দ্বিতীয় ধাপের আইডেন্টিফিকেশন শেষ। এখন দেখবো আলফা ডি না বিটা ডি। 1 নম্বর কার্বনের OH উপরে আছে, তার মানে হচ্ছে বিটা ডি গ্লুকোজ। ওকে, তাহলে আমাদের আইডেন্টিফিকেশন ডান। তো অণুটি দ্বারা গঠিত পলিস্যাকারাইড, বিটা ডি গ্লুকোজ দ্বারা গঠিত পলিস্যাকারাইড কি সেটা আমরা একটু দেখি। বিটা ডি গ্লুকোজ দ্বারা গঠিত পলিস্যাকারাইডের নাম হচ্ছে সেলুলোজ, ঠিক আছে। এরা আয়োডিন দ্রবণ যোগ করা হলে কি বৈশিষ্ট্যের পরিবর্তন হয়? আচ্ছা, আমাদের পলিস্যাকারাইড কি কি আছে? পলিস্যাকারাইড আছে হচ্ছে স্টার্চ, পলিস্যাকারাইড আছে হচ্ছে সেলুলোজ, আর পলিস্যাকারাইড আছে হচ্ছে গ্লাইকোজেন। গ্লাইকোজেন, এর মধ্যে মজার কথা হচ্ছে স্টার্চ, পলিস্যাকারাইডের সাথে স্টার্চ হচ্ছে আয়োডিন দ্রবণ যোগ করলে, সহজ করে লিখি, স্টার্চের সাথে যদি আমরা আয়োডিন দ্রবণ যোগ করি তাহলে কালার কি হয়? সেলুলোজের সাথে আয়োডিন দ্রবণ যোগ করলে কালার কি হয়? এবং গ্লাইকোজেনে আয়োডিন দ্রবণ যোগ করলে কালার কি হয়? একটু দেখি। তো স্টার্চে যদি আমরা আয়োডিন দ্রবণ যোগ করি, স্টার্চে যদি আয়োডিন দ্রবণ যোগ করি, এর কালারটা হয়ে যাবে হচ্ছে নীল, ঠিক আছে। সেলুলোজে যোগ করলে বর্ণ অপরিবর্তিত থাকে, রঙের কোনো পরিবর্তন হয় না, বর্ণ অপরিবর্তিত থাকে। আর গ্লাইকোজেনের সাথে বিক্রিয়া করলে হচ্ছে এটা লাল বা পার্পল কালার ধারণ করে, ঠিক আছে। তাহলে প্রশ্নে বলছে সেলুলোজ, সেলুলোজের সাথে বিক্রিয়া করলে যে কোন বৈশিষ্ট্য, তাহলে আনসার কি হবে? বর্ণ অপরিবর্তিত থাকে। ডি ইজ দ্য কারেক্ট আনসার, ডি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে, ডান, ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এবার আসো সামনে যাই। কি বলেছে? গবাদি পশুকে ঘাস হজমে সহায়তা করে সেলুলেজ এনজাইম। এই যে সেলুলেজ, আমরা কালার চেঞ্জ করে ফেলি একটু কষ্ট করে, সেলুলেজ এনজাইম, ঠিক আছে, কারণ ঘাসের ভেতরে থাকে, ঘাসের ভেতরে থাকে কি বলতো? সেলুলোজ। আর এই সেলুলোজকে পরিপাক করার জন্য কোন এনজাইম লাগে? সেলুলেজ এনজাইম লাগে। ওকে,
নেক্সট কোশ্চেন, নিচের কোনটি আঙুরের শর্করা নামে পরিচিত? গ্রেপ সুগার নামে পরিচিত হচ্ছে গ্লুকোজ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোনটি ডাইস্যাকারাইড? ডাইস্যাকারাইড হচ্ছে সুক্রোজ। ওকে, আর হচ্ছে গ্লাইকোজেন আর স্টার্চ, এই দুইটা হচ্ছে পলিস্যাকারাইড, তাই না? কত সহজ প্রশ্ন, কোন স্কুলের প্রশ্ন এটা? ক্যান্টনমেন্ট কলেজ যশোর। কত সহজ প্রশ্ন করেছিল তোমাদের, তাই না শিশুরা? আর ফ্রুক্টোজ তো মনোস্যাকারাইড। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসা ড্রিম, এত সহজ সহজ। আর এই প্রশ্নও যারা ভুল করে তারা আসলে একান্তই মূর্খ। প্রোটিনের বৈশিষ্ট্য, প্রোটিন কলয়েডধর্মী, অ্যালকোহলে দ্রবণীয় কিনা, তড়িৎধর্মী কিনা। আচ্ছা, প্রোটিন হচ্ছে কলয়েডধর্মী এবং তড়িৎধর্মী, বাট এরা কিসে দ্রবণীয় না? অ্যালকোহলে দ্রবণীয় না। তাহলে সঠিক উত্তর কি হবে? 1 ও 3। তো নেক্সট কোশ্চেনে কি বলেছে? কার্বোহাইড্রেটে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত? কার্বোহাইড্রেটের বেসিক ফর্মুলা হচ্ছে এটা। তাহলে সেখানে কার্বন ইস টু হাইড্রোজেন ইস টু অক্সিজেন, রেশিওটা হচ্ছে কত? 1:2:1। তাহলে কারেক্ট অ্যান্সার ইজ 1:2:1, ডি। নেক্সট কোয়েশ্চেনটা যদি আমরা একটু দেখি, রক্তে কোনটির পরিমাণ বেশি থাকা ভালো? এইচডিএল, হাই ডেন্সিটি লিপোপ্রোটিনের পরিমাণ বেশি থাকা ভালো। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এলডিএল কম থাকতে হবে, কোলেস্টেরলও কম থাকতে হবে। এরপর দেখো বলেছে প্রচুর পরিমাণে গ্লোবিউলিন পাওয়া যায় কোথায়? ঠিক আছে, গ্লোবিউলিন প্রোটিনের এক্সাম্পল ডিমের কুসুমে পাওয়া যায়, সিরামে পাওয়া যায়। ঠিক আছে, ভুট্টার জেইন এর মধ্যে আসবে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে 2 ও 3, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর দেখা হচ্ছে রিডিউসিং সুগার কোনটি? অবশ্যই গ্লুকোজ, এগুলো সিম্পল কোয়েশ্চেন। ঠিক আছে, স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন এগুলো হচ্ছে নন রিডিউসিং। তো পরবর্তী প্রশ্নে কি বললো? পনির তৈরিতে ব্যবহৃত এনজাইমের নাম কি? পনির তৈরির ক্ষেত্রে ক্যাটালেজ এনজাইম হচ্ছে পনির তৈরির পূর্বে হাইড্রোজেন পারঅক্সাইড ধ্বংস করতে ইউজ হয়, আর এক্সাক্ট পনির তৈরির জন্য ব্যবহৃত হয় রেনিন এনজাইম। তাহলে অপশনে কি আছে? রেনিন আছে কিনা? হ্যাঁ, বি নম্বরে আছে রেনিন। তাহলে সঠিক উত্তর হবে বি। পরবর্তী প্রশ্নে যাই, গ্লুটেলিন প্রোটিন বিদ্যমান কোথায়? গ্লুটেলিন প্রোটিন বিদ্যমান হচ্ছে গমে। গমে কি নামে গ্লুটেলিন থাকে? গ্লুটেনিন হিসেবে। আর চালে থাকে অরাইজেনিন হিসেবে। অরাইজেনিন হিসেবে। আর ডিমের কুসুমে হচ্ছে অ্যালবুমিন, গ্লোবিউলিন এগুলা থাকে। তাহলে সঠিক উত্তর হবে 1 ও 2। কারেক্ট অ্যান্সার ইজ এ। নেক্সট কোশ্চেনটা দেখি, A প্লাস H2O মিলে গ্লুকোজ ফ্রুক্টোজ তৈরি করে, মানে কোনটিকে আর্দ্র বিশ্লেষণ করলে গ্লুকোজ ফ্রুক্টোজ পাবো? অবশ্যই সেটা সুক্রোজ। সুক্রোজকে আর্দ্র বিশ্লেষণ করলে গ্লুকোজ ফ্রুক্টোজ পাবো। তো কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, মানে এর গলনাঙ্ক কত, অর্থাৎ সুক্রোজের গলনাঙ্ক কত? সুক্রোজের গলনাঙ্ক হচ্ছে 188 ডিগ্রি সেলসিয়াস। ফাইন। নেক্সট কোয়েশ্চেনটা দেখি, এটা জ্ঞানমূলক প্রশ্ন, বইয়ে ছিল। নিম্নের কোন ভিটামিনের উৎস হিসেবে ইস্ট ব্যবহার করা হয়? ইস্ট থেকে আমরা পাই ভিটামিন বি কমপ্লেক্স। ঠিক আছে, B12, B1, B2, B6 এগুলা। তো সঠিক উত্তর কি হবে? ভিটামিন B12, সি। নেক্সট কোশ্চেনটা দেখি, মোম হলো উৎপাদিত বা উদ্ভূত লিপিড। ঠিক আছে, মোম হচ্ছে উৎপাদিত বা উদ্ভূত লিপিড? না না না, মোম হচ্ছে সরল লিপিড। ঠিক আছে, একটু মনে করিয়ে দেই, সরল লিপিড। সরল লিপিড হচ্ছে 2 প্রকার। কি কি? স্নেহদ্রব্য বা ট্রাইগ্লিসারাইড, আর হচ্ছে মোম। স্নেহদ্রব্য আবার 2 প্রকার ছিল, তেল আর হচ্ছে চর্বি। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে সকল সরল লিপিড তরল অবস্থায় থাকে তারা হচ্ছে তেল, আর যারা কঠিন বা অর্ধকঠিন অবস্থায় থাকে তারা হচ্ছে কি? চর্বি। তাহলে মোম হচ্ছে কিসের মধ্যে পড়বে? সরল লিপিডের মধ্যে পড়বে। নেক্সট কোশ্চেনটা আমরা একটু দেখি। নেক্সট আর আসলে কোনো কোশ্চেন নাই, অ্যান্ড শেষ পর্যন্ত আমাদের ক্লাসটা এখানে এন্ডিং এ চলে আসলো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোষ রসায়ন এই অধ্যায়টা থেকে কোন কোন টপিকে বেশি প্রশ্ন আসে। আমি যদি একটু সামারাইজ করে বলি, এই যে আমাদের মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইডের যে গঠনটা আছে, কোনটায় কোন ধরনের বন্ধন আছে সেগুলো আইডেন্টিফাই করতে পারা। এরপর হচ্ছে ডাইস্যাকারাইড এবং পলিস্যাকারাইড, এরা হচ্ছে কি ব্যবহার আছে বাস্তব জীবনে, জীবদেহে বা অর্থনৈতিক ক্ষেত্রে এদের গুরুত্ব কি আছে সেটা নিয়ে আলোচনা। প্রত্যেকের বৈশিষ্ট্য, শর্করার বৈশিষ্ট্য, প্রোটিনের বৈশিষ্ট্য, অ্যামাইনো অ্যাসিড, এনজাইম, লিপিড, সবার বৈশিষ্ট্যগুলো থেকে প্রশ্ন আসছে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যদি হচ্ছে দেখি বিভিন্ন ধরনের যে প্রোটিনের প্রকারভেদ, বিশেষ করে সরল প্রোটিনের যে প্রকারভেদগুলো আমরা পড়েছি সেখান থেকে এক্সাম্পল থেকে কিন্তু প্রশ্ন এসেছে।
এরপর হচ্ছে বিভিন্ন ধরনের এনজাইম, এই এনজাইম কোন বিক্রিয়ায় সাহায্য করে, এনজাইমের ব্যবহার থেকে কিন্তু প্রশ্ন এসেছে। তো এই বিষয়গুলো আমাদের একটু মাথায় রাখতে হবে, এগুলোকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। তো আশা করি তোমরা সকলেই বিষয়গুলো বুঝতে পেরেছো। অ্যান্ড লাস্টলি মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য সবাইকে অনেক, অনেক, অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, উদ্ভাসন ম্যাথসের সাথেই থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।